এই ছেলেটার নাম হচ্ছে হোয়াংমিন। গতকাল রাতে সে আর তার স্ত্রী একসাথে মিলে আত্মহত্যার পরিকল্পনা করে। তার স্ত্রী মিনা মেডিসিন খেয়ে মারা যায়, কিন্তু সে সৌভাগ্যবশত কিংবা দুর্ভাগ্যবশত বেঁচে যায়। ঘুম ভাঙলে তাকিয়ে দেখে ড্রয়িং রুমে একটা মুখোশ পরা লোক বসে আছে। লোকটা তাকে বলে, আপাতত তুমি বাড়ি থেকে পালিয়ে যাও। হোয়াংমিন বাড়ি থেকে বের হয়। যদি আপনি প্রশ্ন করেন সে কেন তার স্ত্রীর সাথে মিলে আত্মহত্যা করবে, উত্তর হলো গত 20 বছর আগে তার স্কুল জীবনের এমন কিছু স্মৃতি আছে যেখানে তাকে অসংখ্যবার বুলি করা হতো, এবং তাকে এতটা বাজেভাবে বুলি করা হতো যে 20 বছর পর এসেও সে সেগুলো ভুলতে পারছিল না, এবং শেষমেশ তার স্ত্রীকে সাথে নিয়ে সে আত্মহত্যা করতে যায়। ছোটবেলায় সে প্রচন্ড মানসিক চাপের মধ্যে বড় হয়। তার বাবা তাকে মারতে আসলে সে দরজা বন্ধ করে দিত আর প্রার্থনা করত তার বাবা যেন মারা যায়। তার এই দুঃখী জীবনে একমাত্র বন্ধু ছিল জংসুক। জংসুক আর সে একদিন ভিডিও গেমস খেলতে আসে। কথা ছিল যে গেমে হারবে সে তকাবকি খাওয়াবে। দেখা যায় গেমে জংসুক হেরে যায়, তবুও বিল দেওয়ার সময় হোয়াংমিন বিল দেয়। সে জানায়, তুই আমার একমাত্র খেলার সাথী, তুই অন্যদিন দিস। ফেরার পথে স্কুলের সবচেয়ে খারাপ ছেলে পিল আর ইহান তার পিছনে। হোয়াংমিন জংসুকে বলে, তুমি বাড়ি চলে যাও, আমি পরে ফিরবো। সে তাদের থেকে পালিয়ে শহরের সবচেয়ে নির্জন জায়গায় আসে আর সেখানে একটা পাবলিক বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। তো বর্তমানে হোয়াংমিনও ঠিক সেই জায়গায় ছিল। সে লুকিয়ে ওই বাথরুমে যায় কাপড় বদলাতে, যেন কেউ তাকে না চিনে। যখন সে বাথরুম থেকে বের হবে তখনই 20 বছর আগের কথা মনে পড়ে যায়। ওই দিন পিল আর ইহানরা তাকে বলে, 3 গোনা পর্যন্ত যদি বের না হস তাহলে 12টা থাপ্পড় খাবি। পিল 2 গোনার আগে হোয়াংমিন বেরিয়ে আসে। পিল তাকে থাপ্পড় দিলে ইহান বলে, প্রতিদিন মারধর ভালো লাগে না, নতুন কিছু করা যাক। পিল বলে, ঠিক আছে, নতুন কিছু। পিল হোয়াংমিনকে প্যান্ট খুলতে বলে। এসব বর্তমানে হোয়াংমিন দেখে সহ্য করতে পারছিল না। সে তাদের সেখানে মারতে থাকে, কিন্তু সেটা তো আর বাস্তব না, বরং 20 বছর আগের ঘটনা। হোয়াংমিন তারপর একটা গাড়ি সার্ভিসের দোকানে আসে। এখানে যে লোকটাকে দেখা যাচ্ছে এটাই সেই পিল। সে আগে যেমন স্কুলের ছাত্রদেরকে বুলি করত, বড় হয়েও সে তার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে। বর্তমানে হোয়াংমিন একটা ইনজেকশন রেডি করে নেয়। তো সে কিভাবে পিলকে ছদ্মবেশে শায়েস্তা করবে সেটা আমরা পরে জানবো, কারণ হোয়াংমিনের স্কুলের সেই দিনগুলো যদি আমরা আরো ভালোভাবে না দেখি তাহলে গল্পটা ভালোভাবে বুঝতে পারবো না। ওই দিনের পর হোয়াংমিন যখন স্কুলে যায় পিল তাকে আবারও প্যান্ট খুলতে বলে। একসময় পিল জানায়, তোর প্যান্টে শুটকির মতো গন্ধ, তুই কিভাবে আমাদের ক্লাসে থাকবি। সে হোয়াংমিনকে বাথরুমে পাঠায়। তার একমাত্র বন্ধু জংসুকে সে খেয়াল করে হোয়াংমিন কাঁদছে। হোয়াংমিন জানায়, আমি ভেবেছিলাম নতুন ক্লাসে উঠলে হয়তো এরা থাকবে না, কিন্তু বুঝতে পারছি না আরো 1 বছর কিভাবে এসব সহ্য করব। সে ক্লাসে ফিরে এসে পিলের জন্য হোমওয়ার্ক করে দেয়। তারপর বলে, আমি তোমারটা করার কারণে আমার সাহিত্য বইয়ের হোমওয়ার্কগুলো করতে পারিনি। পিল তাকে থাপ্পড় দিয়ে বলে, তারপর আমি তোকে শিখিয়ে দিব কিভাবে হোমওয়ার্ক করবি। পিল তাকে পরের দিনেরও হোমওয়ার্ক করতে বলে। এসব দেখে জংসুকের সহ্য হচ্ছিল না। তার পাশের ছেলেটা বলে, মরে তক্তা না হতে চাইলে চুপ থাকো। গল্পটা বাস্তবে চলে আসলে আমরা দেখতে পাই হোয়াংমিনের স্ত্রীর লাশ পেয়ে সেখানে দ্রুত পুলিশরা চলে আসে। আর বর্তমানে আমরা জংসুককে দেখতে পাই। সে অনেক বড় হয়ে গেছে আর সে একজন পুলিশ অফিসার। জংসুক দেখে মিনার লাশের পাশে হোয়াংমিন লিখেছে, জংসুক সেই দুর্বিষহ জীবনের কথা মনে আছে, আমি একে একে সবাইকে পৃথিবী থেকে মুছে দিব। জংসুকের বাসায় ম্যাডাম গুনিয়া নামে এক মেয়ে অফিসার আসে। সে জানায়, স্যার আপনি কি হোয়াংমিনকে চিনেন? তার সম্পর্কে আপনার বলা দরকার। জংসুক জানায়, এগুলো 20 বছর আগের ঘটনা। হাই স্কুল শেষ করে আমি সিউলে চলে আসি। সে কোথায় আছে কে জানায়, আমার তার চেহারাও মনে পড়ছে না। তারপর তারা দুজন অফিসার জংসুক আর গুনিয়া চলে আসেন হোয়াংমিনের ফুপুর সাথে দেখা করতে। তিনি জানান হোয়াংমিনের পরিবার ছিল খুবই হাসি খুশি। তার মা আর তার স্ত্রী খুনসুটি ছিল দেখার মতো। একদিন তার স্ত্রী মিনা তাদের স্টোরেজ রুমে কিছু একটা খুঁজে পায়। আর আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে হোয়াংমিনের ছোটবেলার ছবি, যেখানে স্কুলের সবাই মিলে একটা পিকনিকে গিয়েছিল। আর সেই ছবিতে পিল আর ইহানদের সাথে হোয়াংমিনও ছিল। তো যাই হোক, হোয়াংমিন তারপর মিনার কাছে যায় আর সে সেখানে অতিরিক্ত রাগান্বিত হয়ে যায়। তারপর থেকে সে নাকি একটা মুখোশ পরা লোককে দেখতে পায়, আর ওই লোকটা তাকে সবসময় বলে, প্রতিশোধ নাও যারা তোমাকে অত্যাচার করেছে। ঠিক এই মুহূর্তে হোয়াংমিন তখন পিলের গাড়ি সার্ভিসের দোকানের এখানে দাঁড়িয়েছিল। হোয়াংমিনকে দেখে পিল অসম্ভব অবাক হয়, কারণ হোয়াংমিনের বর্তমান পজিশন ছিল সে সিউক ট্যাক্সি সার্ভিসের মেন সিইও। যদি বলেন পিল সেটা জানে কিভাবে, তাহলে বলবো এক রাতে হোয়াংমিন বাসা থেকে ফেরার পথে দেখে পিল তার কার সার্ভিসে অন্য মানুষদের গাড়ির গ্যাস চুরি করছে। সে ফিসফিস করে বলে, শালা টাকার জন্য কি গুতাগুতি করতে হয়। হোয়াংমিন সেখানে এসে জুড়ে বলে, এটা করে কত টাকা পাবে? পিল জানায়, আদর্শী, এটা আমার গাড়ি, আর আপনি কে? হোয়াংমিন যখন তার পরিচয় দেয় পিল হতভম্ব হয়ে যায় আর সে বলে, আমি আপনার কোম্পানির একজন বিগ ফ্যান। তো বর্তমানে পিল হোয়াংমিনকে তার অফিসে নিয়ে যায় চা খাওয়ানোর জন্য। হোয়াংমিন বলে, আজ তো ছুটির দিন, তারপর আপনার কর্মচারীরা এখনো কাজ করছে। পিল তারপর নিচে যায় তার কর্মচারীকে ছুটি দেওয়ার জন্য। তখন হোয়াংমিন ইনজেকশন বের করে, কিন্তু পুশ করার আগেই পিলের ফোনে তার স্ত্রী কল আসে। হোয়াংমিন কলের কথাবার্তা শুনে বুঝতে পারে তার স্ত্রী এখন শ্বশুরবাড়িতে আছে। হোয়াংমিন তারপর পিলকে জানায়, আমি আমার স্ত্রীর সাথে একটু ঝামেলা করেছি।
তাই আজ রাতে কি তোমার বাসায় একটু ড্রিঙ্কস করতে পারবো? পিল কিছুক্ষণ ভেবেচিন্তে বলে, এটা তো আমার জন্য অনেক বড় সারপ্রাইজ। তারপর বর্তমানে রাতে ঠিকই হুয়াংমিন পিলের বাসায় যায়। পিল জানায় আজ দুই বন্ধু ড্রিঙ্কস করে একদম মাতাল হয়ে যাব। পিল জানায় এই বাড়িটা আমার নিজের, আগে একটা ছোট্ট করে থাকতাম। আমার বউ প্রতিদিন ঝামেলা করলে এই বাড়িটা কিনে। কি আশ্চর্য, সে এখন আর আমার সাথে ঝামেলা করে না। হুয়াংমিন তারপর বলে সে একটুর জন্য টয়লেটে যেতে চায়। তখন পিল মদ খেয়ে একদম মাতাল হয়ে গিয়েছিল। সে দেখতে পায় টিভিতে নিউজ চলছে, সিউক ট্যাক্সি সার্ভিসের মেন সিইও তার স্ত্রীকে খুন করে পালিয়ে গেছেন। জানা গেছে তার ট্যাক্সি সার্ভিসের সব গাড়ি বাড়ি তিনি বিক্রি করে ফেলেছেন। এগুলো দেখে পিল বলে, তুমি আসলে কে? হুয়াংমিন টিভি ভাঙতে ভাঙতে বলে, আন্ডা কেটে দিলে সব মনে পড়বে হালারপু। আমি সেই হুয়াংমিন যাকে তুই স্কুলে বুলি করতি, আমাকে প্যান্ট খুলতে বলতি, হোমওয়ার্ক করতে বলতি, হামাগুড়ি দিতে বলতি আর সারাদিন মারপিট করতি। পিল জিজ্ঞেস করে, এগুলো ছোটবেলায় আমরা সবাই করতাম, এটার জন্য তুমি প্রতিশোধ নিতে চাও? পিল মদ খেয়ে একদম মাতালের মতো হয়ে গিয়েছিল। তারপর সে হুয়াংমিনের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে প্রচুর মারামারি হয়। একসময় পিল ফলের চাকু নিয়ে হুয়াংমিনের দিকে এগিয়ে আসে। হুয়াংমিন তখন মরে যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু সে একসময় দেখে পিল অজ্ঞান হয়ে গেছে। যদি বলেন পিল কিভাবে অজ্ঞান হলো, তাহলে বলবো পিল যখন হুয়াংমিনকে দেখিয়ে দেয় বাথরুম এই দিকে, ঠিক তখনই হুয়াংমিন কিছু সোডিয়াম থিওপিনটাল তার গ্লাসে মিশিয়ে দেয়। বর্তমানে হুয়াংমিন পিলকে একটা দেয়ালে বিকৃতভাবে ঝুলিয়ে রেখেছে। সে তার মুখ খুলে দিলে হুয়াংমিনের কাছে হাত জোর করে সাহায্য চায়। হুয়াংমিন বলে, তুই যদি বাদন খুলে এ পর্যন্ত হামাগুড়ি দিয়ে আসতে পারিস তাহলে তোর কিছু করব না, তোকে ছেড়ে দেব। দেখা যায় পিল শক্ত লোহা ভেঙে আসতে অনেক কষ্ট করছিল, যার ফলে তার শরীর আরো জখম হয়ে যায়। তারপর হুয়াংমিন এক এক করে তার সব অঙ্গ কেটে ফেলে। হুয়াংমিন বলে, তোর আরো বন্ধুকেও আমি তোর কাছে পাঠাবো। তারপর সে দেয়ালে লিখে, জংসুক সেই স্কুলের জীবনের কথা মনে আছে? কাজটা আমাদের দুজনের একসাথে করতে হবে। এ থেকে বোঝা যায় জংসুকও স্কুল জীবনে বুলির শিকার হয়েছে। জংসুক এসব সহ্য করতে পারে না, তাই সে বাহিরে চলে যায়। তার পেছনে অফিসার গুনিও আসে। সে জানায়, স্যার আপনাকে আমরা এভাবে ছাড়তে পারি না, দয়া করে আমাদের সাথে থাকুন। গল্পটা অতীতে গেলে আমরা দেখতে পাই, ওই দিন এক স্যার এসে জানান, এই মুহূর্তে তোমাদের স্কুলে কোনো ক্যাপ্টেন নেই, আমরা কয়েকদিন পর ছাত্রদের মাঝে নির্বাচন করব, তাই আপাতত কাউকে ক্যাপ্টেন বানাতে হবে। দেখা যায় পিলের বন্ধু ইহান ক্যাপ্টেন হতে আগ্রহ জানায়। স্যার তাদের বলেন, আরে ইহান তো অনেক দায়িত্ববান ছেলে, তার বাবাও ডক্টর, তাকে বানানো যায়। তারপর তিনি ক্লাস থেকে বেরিয়ে গেলে ইহান সবার সামনে আসে। সে জানায়, এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবে চলবি তোরা। পিল ক্লাসের সবাইকে বলে, মরতে না চাইলে হাততালি দাও। তারপর ইহান বলে, এই হুয়াংমিন তুই হামাগুড়ি দে, তোর কাজ হামাগুড়ি দেয়া। হুয়াংমিন বাধ্য ছেলের মতো তাদের কথা শুনে হামাগুড়ি দেয়। হুয়াংমিনের বন্ধু জংসুক এসব দেখে সহ্য করতে পারছিল না। সে ক্লাস শেষে হুয়াংমিনকে পরামর্শ দেয়, তুমি এগুলো আর কতদিন সহ্য করবে? স্যারের কাছে বিচার দাও না কেন? হুয়াংমিন জানায়, দেখা যাক, আরো 2 বছর হয়তো সহ্য করতে হবে, এরপর এই স্কুলে আর পড়বো না। তখন জংসুকের বাবা ট্রাক নিয়ে পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি জংসুক আর হুয়াংমিনদের বলেন, বাচ্চারা তোমরা মারামারি করো না। তারপর জংসুকের বাবা চলে গেলে হুয়াংমিন তাকে বলে, তোমার কাপড় ভালোভাবে ধুয়ে আসবে, যদি একটু মাছের গন্ধ আসে হয়তো তোমাকেও তারা বুলি করতে পারে। জংসুক তখন এমন ভান করে যেন তাকে কেউই বুলি করতে পারবে না। রাতের বেলা জংসুক ঘুমাচ্ছিল। সে একবার ভাবে, যদি তাকে সত্যি বুলি করে তাহলে সারা বছর তাকে হুয়াংমিনের মতো সহ্য করতে হবে। তাই সে একা একাই বাথরুমে যেয়ে তার কাপড় ধুতে শুরু করে। কিন্তু সে একবার ভাবে, আমি কি হুয়াংমিনের মতো নাকি? তাই সে প্রচন্ড সাহস নিয়ে স্কুলের দিকে দৌড়াতে শুরু করে। সে ভাবছিল, আমি হুয়াংমিনের মতো বাঁচতে পারবো না। সে স্কুলে গিয়ে লেটার বক্সের সামনে দাঁড়ায়। তারপর একটা চিঠি সেই বাক্সের মধ্যে রেখে দেয়। সে ওখানে কি লিখেছে আমরা সেটা পরে জানবো। তার পরের দৃশ্যে বর্তমানে হুয়াংমিনকে দেখানো হয়, সে পিলকে মারার পর তার ড্রেস আগুনে জ্বালিয়ে ফেলে। তারপর সে আরং প্লেস নামক একটা জায়গায় আসে। সেখানের একটা গোপন রুমে হুয়াংমিনের ম্যানেজার কুশিনচু ছিল। তিনি তাকে বলেন, আপনার পোশাকের দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত, পুলিশরা আপনাকে প্রত্যেক জায়গায় খুঁজছে। তারপর কুশিনচু একটা টাকার ব্যাগ দিয়ে বলেন, আপনার কথা মতো এখানে সব টাকা আছে, দরকারে খরচ করবেন। হুয়াংমিন কিছু টাকা রেখে বলে, এই টাকাগুলো আমার কর্মচারীদের মাঝে বিতরণ করে দিবেন, আর বাকি 20% আপনি নেবেন। তারপর হুয়াংমিন তার ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। পেছন থেকে তার ছোটবেলার কল্পনা বলে, এবার কার প্রতিশোধ নেবে? সে জানায় সময়ই বলে দিবে। তখন আমরা পূর্বে দেখতে পাই তাদের ক্লাসে টিচার ইহানকে ডেকে নেন। তিনি জানান, শুনেছি পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পেয়েছো আর ক্লাসে ক্যাপ্টেন হয়েছো। ইহান হ্যাঁ জানায়। টিচার বলেন, একটা বাজে কাগজ তখনই মূল্যবান হয় যখন সেখানে ভালো কিছু লেখা হয়। তারপর বলেন, তুমি ক্লাসে যতই খারাপ কাজ করো, পড়ালেখায় ভালো আছো, এটা একটা ভালো দিক। আসলে এই টিচার একটা বদমাশ টিচার। আপনি নিশ্চয় বুঝতে পারছেন, এই টিচারই ইহানকে পাশ করিয়েছেন। তারপর তিনি ইহানকে বলেন, আমার টেবিলটা পরিষ্কার করো। ইহান টেবিল পরিষ্কার করতে আসলে লেটার বাক্সে একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা, ইহান ক্লাস ক্যাপ্টেন হওয়ার যোগ্য না, সে ছাত্রদের অত্যাচার করে। একটু পর ক্লাসে টিচার আসেন। তিনি ইহানকে বলেন, তুমি বাহিরে চলে যাও আর আমার জন্য একটা কুক নিয়ে আসো।
এই ফাঁকে তিনি সব ছাত্রদের চোখ বন্ধ করতে বলেন। তারা চোখ বন্ধ করলে তিনি জানান ইহানের বিরুদ্ধে কারো নালিশ থাকলে হাত উপরে তুলো। জংসুক তখন নির্দ্বিধায় হাত তুলে। ওদিকে ইহান ঠিকই জানালা থেকে সব দেখতে পারছিল। তারপর টিচার তার দিকে হিংস্র চোখে তাকান। তিনি জানান ইহান ক্লাস ক্যাপ্টেন না, আমি তোমাদের ক্লাস ক্যাপ্টেন। ইহান শুধুমাত্র আমার ঢাল, তাই আমাদের কেউই আটকাতে পারবে না। যাই হোক, এখন থেকে এই টিচারকে আমরা উজিন নামে ডাকবো। পরের ক্লাসে ইহান হোয়াংমিনদের মাঠে থাকে আর বলে কে পাঠিয়েছে এই চিঠিটা। আসলে ইহান একদমই জংসুকের উপর আক্রমণ করতে পারছিল না, কারণ সে কখনো জংসুককে বুলিও করেনি। ইহান জানায় হোয়াংমিন যদি না বলিস তাহলে সুসাইড গেম খেল, যেটা আমরা ছোটবেলায় খেলতাম। হোয়াংমিন তার হাত নিজে নিজে গলায় চেপে ধরে। ইহান জানায় আরো শক্ত করে ধর, যেন আজকেই তুই মারা যাস। পেছন থেকে জংসুক তখন চিৎকার করে উঠে। সে বলে ওকে ছেড়ে দে। আচ্ছা, পিল জানায় তুই কি বললি? টিফিনের নাস্তায় ভুল কিছু গিলেছিস? তারপর তারা মারামারি করতে স্কুলের ছাদে চলে আসে। তখন পিল জংসুকের উপর অনেক অত্যাচার করে। একসময় পিল জংসুকের চোখে অনেক বড় আঘাত করে। তারপরও জংসুক একসময় তার রক্তমাখা তুতু পিলের মুখে ছেড়ে দেয়। তারপর সেখানে শুরু হয় তুলুধুনু। পাশের ছাত্ররা খুবই অবাক হয়, কারণ তারা কখনো জংসুককে এভাবে মারামারি করতে দেখেনি। একসময় পিল জানায় আমাকে ছেড়ে দাও, আমি হার স্বীকার করে নিচ্ছি। পাশে তখন ইহান বসেছিল। সে একসময় বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, কারণ ইহান ভাবছিল সে যা করবে ভেবেচিন্তেই জংসুকে বুলি করবে। বর্তমানে আমরা দেখতে পাই সেই টিচার উজিন বর্তমানে একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল। আজ কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন, মুখে ছিল তার ললিপপ। পেছনে হোয়াংমিনের গাড়ি হর্ন বাজালে তিনি বলেন যাওয়ার জন্য তো অনেক জায়গা আছে, তো হর্ন বাজাচ্ছে কেন? একসময় হোয়াংমিনের গাড়ি উজিনের সামনে এনে রাখে। উজিন প্রচন্ড রাগ নিয়ে বের হন। তিনি এসবের কারণ জানতে চাইলে হোয়াংমিন হাত থেকে ছুরি বের করে। উজিন প্রচন্ড ভয় পেয়ে বলতে শুরু করেন দেশ থেকে কি ইউনুস সরকার চলে গেছে? এত দেখছি প্রকাশ্যে ডাকাতি। মজার ব্যাপার হলো আরো একদিন কাজ শেষ করে উজিন বের হয়ে দেখেন হোয়াংমিন তার একমাত্র টেসলা গাড়ির গ্লাসে লিখেছে তোর লাইফ বরবাদ করে দিব। অন্যদিকে জংসুকে উপর মহল থেকে বেশ চাপ দেওয়া হচ্ছিল। এক হচ্ছে দুইটা মার্ডার হয়েছে, তাও আবার জংসুকের ছোটবেলার বন্ধু। FBI থেকে তাকে ধরা হয়েছিল শুধুমাত্র সন্দেহজনক আসামি হিসাবে। কিন্তু জংসুকের সহকারী ইন্সপেক্টর যারা, তারা প্রচন্ড উত্তেজিত হয়ে বলে পাল যখন মারা যায় তখন জংসুক থানাতে ছিল, সে একবারের জন্য বাহির হওয়া নেই। এসব কিছু প্রমাণ দিয়ে জংসুককে তারা বের করে আনে। সে তাদের জানায় আমি নিজ থেকে হোয়াংমিনকে খুঁজবো। বর্তমানে ইহান ছিল তার বাবারই হসপিটালের ডক্টর, বলতে পারেন সেই হসপিটাল চালায়। জংসুক ইহানকে এসে বলে আমি সিউক থানা থেকে এসেছি, আমি একজন পুলিশ। নেমপ্লেটে নাম দেখে সে চিনে যায়। ইহান বলে আরে শালা বড় হয়ে দেখে পুলিশ বনে গেছিস। জংসুক ইহানের হাত নামিয়ে ফেলে আর বলে পুলিশদের গায়ে হাত তুলতে নেই। ইহান তাকে সিঁড়ির পাশে নিয়ে আসে। সে জানায় যদি মানুষ জানে আমার সাথে পুলিশ দেখা করতে এসেছে তাহলে হসপিটালের লোকজন একটু ভুল বুঝবে। জংসুক জিজ্ঞেস করে হোয়াংমিন কেমন ছাত্র ছিল। ইহান জানায় এটা আবার কিরকম প্রশ্ন, এটা তো তুই ভালো বলতে পারবি। জংসুক বারবার জিজ্ঞেস করলে ইহান জানায় সে ক্লাসে আমাদের একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, এর থেকে আমি বেশি কিছু জানি না। সে আরো বলে হোয়াংমিন সম্পর্কে তো তুই ভালো বলতে পারবি, কারণ তারা বন্ধু ছিলি। ইহান তারপর ফিসফিস করে বলে হেই তোর বাবা এখনো মাছ বিক্রি করে, তোর গায়ে কি এখনো মাছের গন্ধ আছে? এগুলো শুনে জংসুক কোনোভাবে সহ্য করতে পারছিল না। সে জানায় তুই যদি আসলে ইহান হয়ে থাকিস তাহলে সাবধানে থাকিস, তোর বেঁচে থাকার হার 1%। পাশের একটা হসপিটালে ভর্তি করা হয়েছে পালের স্ত্রীকে। তাকে দেখতে এসেছে গুনিয়া। গুনিয়া জিজ্ঞেস করে আপনার স্বামী আর সিউক ট্যাক্সি সার্ভিসের CEO হোয়াংমিনের সাথে কেমন সম্পর্ক ছিল? পালের স্ত্রী বলে 1 বছর আগে হোয়াংমিন স্যার আমার স্বামীর সাথে দেখা করতে আসেন আর একটা 1 বছরের চুক্তি করেন, কিন্তু তিনি এখনো কাজ নিয়ে আমাদের সাথে পরিষ্কার করে কথা বলেননি। গুনিয়া জানায় সেই দিনের কথা বলুন, আপনার স্বামী যেদিন মারা যায়। পালের স্ত্রী বলে ওই দিন আমি আমার বাপের বাড়ি ছিলাম, হঠাৎ আমার স্বামীর ফোন পেলাম, তিনি বললেন আমাকে বাঁচাও। তারপর সাথে সাথে ফোনটা কেটে গেল। আরো একবার ফোন দিলাম কিন্তু আমার ফোনটা কেউ রিসিভ করেনি। গুনিয়া তাড়াতাড়ি থানাতে যোগাযোগ করে হোয়াংমিনের নাম্বার থেকে কাকে লাস্ট ফোন করা হয়েছে। তারা জানতে পারে হোয়াংমিনের নাম্বার থেকে লাস্ট উজিন নামে এক ভার্সিটির প্রিন্সিপালকে ফোন করা হয়েছে। গুনিয়ার বুঝতে দেরি হয় না হোয়াংমিনের নেক্সট টার্গেট তার টিচার উজিনই, তাই সে তাড়াতাড়ি উজিনের কাছে পৌঁছায়। উজিন জানান আমি আপনাদের রিপোর্ট করতে যাচ্ছিলাম, তার আগে আপনারা চলে আসছেন, এটা খুব ভালো লক্ষণ। আমি ভয়ের চোটে বাহিরই হতে পারছি না। তারপর উজিন বলেন কোন শালা আমাকে ফোন করে মারার হুমকি দেয়, আমার গাড়িতে আঁকিবুকি করে, প্লিজ এগুলো আপনারা দেখে নিন। গুনিয়া হোয়াংমিনের ছবি দেখিয়ে বলে দেখুন তো ইনি কিনা। উজিন 100% শিওর হয়ে জানান এটাই সেই সাইকোপ্যাথটা। গুনিয়া বের হয়ে দেখে হোয়াংমিন চাকু নিয়ে তার দিকে দৌড়ে আসছে। গুনিয়া বলে চাকুটা জায়গা মতো রেখে দাও, নয়তো গুলি করব। হোয়াংমিন ভদ্র মানুষের মতো চাকুটা মাটিতে রাখে। তারপর গুনিয়া দেখে হোয়াংমিন দৌড়ে চলে যাচ্ছে। সে হোয়াংমিনের পেছনে পেছনে আসে। নিচে এসে দেখে হোয়াংমিন আজ উজিনের গাড়িতে লিখেছে খতম করে দেব বুড়ো বদমাস। গুনিয়া তারপর হোয়াংমিনের পেছনে। অন্যদিকে জংসুকরা মিলে 2জন ড্রাগস বিক্রেতাকে ধরেছে। তারা নাকি হোয়াংমিনেরই ট্যাক্সি সার্ভিসে কাজ করে।
জংসুক দেখে ড্রাগস যাদের বিক্রি করা হয় সেই লিস্টে ইহানেরও নাম আছে। জংসুক তাদের দুজনের একজনকে ডেকে নেয়, তারপর তাকে ব্যান্ডেজ দিয়ে বলে, বাড়িতে নিশ্চয়ই তোমার মিষ্টি একটা বাচ্চা আছে, আমাকে সবকিছু জানালে তোমাকে ছেড়ে দিব। লোকটা জানায় 1 বছর আগে আমাদের সিইও হোয়াংমিন কিছু ড্রাগস দিয়ে বলে ইহানকে ড্রাগে আসক্ত করতে। আমরা কথা মতো একটা মেয়েকে তার কাছে পাঠাই। এভাবে ধীরে ধীরে সে ড্রাগে আসক্ত হয়ে যায়। জংসুক বর্তমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনিয়ার কলের অপেক্ষায় ছিল। সে বুঝতে পারছিল না ড্রাগস নেয়ার অপরাধে ইহানকে গ্রেফতার করবে কিনা। সিদ্ধান্তহীনতায় ভুগলে সেখানে তখন তার পূর্বের ঘটনা মনে পড়ে। একদিন তারা ফুটবল খেলে ক্লাসে ফিরছিল। ক্লাসের সবাই বলে, জংসুক দেখছি রোনালদোর মতো খেলে, এসব খেলা এতদিন কোথায় লুকিয়ে রাখলে? হোয়াংমিন খেয়াল করে তার চেয়ারে সুপার গ্লু লেগে আছে, সে কোনোভাবে চেয়ার থেকে উঠতে পারছিল না। জংসুকও খেয়াল করে তার চেয়ারেও সুপার গ্লু লাগানো, বেশি নড়াচড়া করলে তার প্যান্ট ছিঁড়ে যাবে এমন অবস্থা। ইহান সামনে এসে বলে, জাপানিজ আটা দেখছে ভালোই কাজ দিয়েছে। সে জংসুককে সেখানে বিকৃতভাবে মারতে শুরু করে। এখান থেকেই শুরু হয় জংসুকের বুলি হওয়ার সূচনা। এসব জংসুক যখন ভাবছিল সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ইহান তখন হসপিটালের কাজ শেষ করে বাড়ি ফেরার কথা ভাবছিল। সে দেখে কে যেন তার গাড়ির টায়ার নষ্ট করে ফেলেছে। তখন জংসুকের কল আসে ইহানের কাছে। জংসুক জানায়, এই মুহূর্তে যেখানে আছো সেখান থেকে নিকটবর্তী কোনো থানায় চলে যা, কারণ হোয়াংমিন তোকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। সে তোর একমাত্র বন্ধু পালকেও মেরেছে। ইহান জানায়, তোরা সামান্য 20 বছর আগে রং তামাশার জন্য কি শুরু করলি, এজন্য আমাকে মেরে ফেলবি? জংসুক জানায়, এ ব্যাপারে আমি কিছু জানি না, একজন পুলিশ অফিসার হিসেবে বলছি, শুধুমাত্র নিরাপত্তার কথা চিন্তা করে। তাই আপাতত পাশে থানাতে চলে যা, গিয়ে বলবি আমার নিরাপত্তা লাগবে। তখন একটা ট্যাক্সি আসলে ইহান সেটাতে উঠে পড়ে। সে ড্রাইভারকে বলে, আমাকে নিকটবর্তী কোনো থানাতে নিয়ে যাও। অন্যদিকে গুনিয়া আশেপাশের থানার যত পুলিশ আছে সে সবাইকে ডেকে আনে শুধুমাত্র হোয়াংমিনের পিছু নেওয়ার জন্য। তারা হোয়াংমিনের গাড়িকে নিখুঁতভাবে ঘিরে ধরে। হোয়াংমিন বেরিয়ে আসলে গুনিয়া আস্তে আস্তে তার ক্যাপ খুলে, তারপর মাস্ক খুললে দেখতে পায় এটা হোয়াংমিন না, বরং তাদের ডিপার্টমেন্টেরই একজন পুলিশ অফিসার। তার নাম আমরা পরে জানবো। এটা দেখে গুনিয়া তার রাগ কন্ট্রোল করতে পারে না। আশ্চর্যের ব্যাপার হলো পাশ দিয়ে তখন হোয়াংমিনের গাড়ি যাচ্ছিল, আর সেখানে বসেছিল ইহান। ইহান বলে, ড্রাইভার সাহেব পাশের থানা আর কত দূর? হোয়াংমিন বলে, পুলিশ স্টেশনে গেলে তো সবাই জেনে যাবে তুই যে একজন ড্রাগ এডিক্টেড। আমার কি তোকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া উচিত? ইহান ভয় পেয়ে বলে, আপনি কে? হোয়াংমিন বলে, অনেকদিন পর দেখা হলো শালা কম্পিউটারের বাচ্চা। তারপর ইহান যখন বুঝতে পারে এটা আসলে হোয়াংমিন, সে এমন ভান করে যেন এখনো সে স্কুলে আছে। ইহান জানায়, এই তার ছেড়ে এক্ষুনি গাড়ি থামা, আমাকে নামিয়ে দে। একসময় সে হোয়াংমিনের উপর ঝাঁপিয়ে পড়ে। হোয়াংমিনও ইহানের উপর ছুরি ব্যবহার করে। তারপর একটা ফোন দেখিয়ে বলে, এখানে তোর অপকর্মে ভিডিও আছে, তোকে এখন ছেড়ে দিব, কিন্তু 8 ঘন্টার ভেতরে যদি আমার সাথে যোগাযোগ না করিস তাহলে এটা ভাইরাল করে দিব। এটা সে এজন্য বলছে যেন 8 ঘন্টার ভেতরে হোয়াংমিনের সাথে সে দেখা করে, আর হোয়াংমিন তাকে ইচ্ছা মতো আরাম করে মারতে পারে। তো পেছন থেকে তখন জংসুকের পুলিশ বাহিনী আসছিল, কিন্তু হোয়াংমিন এর মধ্যে পালিয়ে যায়। জংসুক একটা গ্যারেজের সামনে এসে হোয়াংমিনকে খুঁজতে শুরু করে। তারপর একসময় হোয়াংমিন বেরিয়ে এসে বলে, হাইসুর কথা মনে আছে, যে ক্লাসে সবসময় চুপচাপ থাকতো, একা একা বাড়ি ফিরতো, হাতে সবসময় বেসবল থাকতো। তারপর হোয়াংমিন বলে, দেখ তোর পেছনে হাইসু দাঁড়িয়ে আছে, এবং সাথে সাথেই সেখান থেকে হোয়াংমিন পালিয়ে যায়। আর আমরা বুঝতে পারি হাইসু হচ্ছে তাদের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, আর তার পুরো গল্প হয়তো আমরা পরে দেখতে পারবো। জংসুক তখন বলে, কাপুরুষের মতো লুকিয়ে না থেকে বের হয়ে আয়। হোয়াংমিন এসে কৌশলে জংসুককে অজ্ঞান করে ফেলে। তারপর বলে, আমি কাপুরুষ না, সত্যিকার অর্থে তুই একটা কাপুরুষ। তারপর দেখানো হয় ওই দিন ইহান জংসুককে প্রচুর মারছিল। একসময় জংসুক সুপারগ্লু ছাড়িয়ে ইহানকে কামড়ে ধরে, আর তখনই তাদের ক্লাসে শিক্ষক উজিন আসেন। তিনি গম্ভীরভাবে সবাইকে চুপ করতে বলেন। তারপর উজিন ইহানের বাবাকে ডেকে আনেন, আর তিনি সবাইকে জানান আজকে আমাদের ক্লাসে শিক্ষক হিসাবে অভিভাবকরা ক্লাস করাবেন। ইহানের বাবা বলেন, আমি একটা বড় হসপিটালের ডক্টর। একটা ছেলে তখন জিজ্ঞেস করে, আপনি মান্থলি কত টাকা পান? ইহানের বাবা কৌশলে বলেন, তোমাদের এই বয়সটা হচ্ছে টাকার আগ্রহের। তাই তিনি তাদেরকে অনেকগুলো টিকিট দিয়ে বলেন, আমি তোমাদের সবাইকে অনেক দূরে পিকনিকে নিয়ে যাব। টিকিট নেয়ার জন্য ক্লাসের সবাই তখন হুমড়ি খেয়ে পড়ে। তারপর উজিন জংসুকের মাকেও ডেকে আনেন, কিন্তু তিনি খুব ইতস্তত ছিলেন যে আমি সামান্য একজন মাছ বিক্রেতা, আমি তাদের কি বা উপদেশ দিব। তারপর বলেন, বাচ্চারা তোমরা যে বিকালে ভিডিও গেমস খেলতে যাও তার পাশেই আমার দোকান, তোমরা আমার থেকে মাছ নিতে পারো, মাছের জন্য কি ভিটামিন থাকে। এসব কথা শুনে সব ছাত্ররা হাসতে শুরু করে। আসলে এগুলো ছিল টিচার উজিনের সূক্ষ্ম কৌশল, যার মাধ্যমে তিনি খুব ভালো করে জংসুককে ক্লাসে ছোট করাচ্ছিলেন। যেমন পরের দিন যখন ইহানরা হোয়াংমিনকে বুলি করে, ইহান তখন বলে নতুন কিছু করা যাক। তারা সেখানে জংসুককে গিয়ে বলে, এই তুই সুসাইড গেম খেল। জংসুক তাদের আটকাতে চাইলে সবাই জংসুককে শক্ত করে ধরে রাখে এবং নির্মমভাবে তার গলা টিপে ধরে। সেই সময় হোয়াংমিন তখন তাদের আটকাতে গেলে ফিল বলে, হারামজাদা তুই চুপ থাক। এসব কিছু ভেবে বর্তমানের জংসুক সহ্য করতে পারছিল না। সে দেখতে পায় হোয়াংমিন তাকে একটা ভিডিও পাঠিয়েছে, যেখানে সে ইহানকে দিয়ে তার কাছে ক্ষমা চাওয়াচ্ছিল। এমনকি জংসুক দেখতে পায় ইহান সে আগের দিনের মতো সুসাইড গেম খেলছে।
হোয়াংমিনকে তখন আমরা নির্জন একটা জায়গায় ট্যাক্সি নিয়ে দাঁড়াতে দেখি। হোয়াংমিন ফোন করে জংসুককে বলে, তুই ওসব দিন কিভাবে ভুলে থাকতে পারিস, আমাদের একসাথে প্রতিশোধ নিতে হবে। তারপর বলে, তোর মনে আছে 1 বছর আগে আমি স্টোরেজ রুমে কাকে দেখেছিলাম? সেটা ছিল হাইসু। হাইসু আমাদের নরক থেকে উদ্ধার করেছে, সে আমাদের নায়ক। আর পূর্বে আমরা দেখতে পাই ইহান যখন জংসুকে কঠিনভাবে কষ্ট দিচ্ছিল তখন হাইসু তার বেসবল ইহানের মাথায় ফেলে দেয় এবং সে প্রথমবারের মতো সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ক্লাসের প্রত্যেকটা ছেলেরা অবাক হয় তাদের ক্লাসে এরকম একটা ছেলে লুকিয়ে থাকতে পারে যে কিনা ফাইটিংয়ে ছিল খুবই দুর্দান্ত। হাইসু ইহানকে বলে, এদের কাউকে যদি আর কখনো আঘাত করিস তাহলে এমন মার খাবি তুই নিজের নাম নিজেই ভুলে যাবি। তারপর সে হোয়াংমিন আর জংসুককে একটা ক্যান্টিনে নিয়ে আসে। স্কুলের প্রত্যেকটা ছাত্ররা তাকে অবাক হয়ে দেখছিল। হয়তো এখান থেকে আমরা বুঝতে পারি কেন এই সিরিজের নাম দ্য কিং অফ পিগস, অর্থাৎ শুয়োরদের রাজা। তো যাই হোক, তারা তারপর ক্যান্টিনে না গিয়ে একটা কাপড়ের দোকানে চলে আসে। জংসুক আর হোয়াংমিনরা নতুন একটা ইউনিফর্ম কিনবে, কারণ আগেরগুলো ইহানরা নষ্ট করে ফেলেছে। জংসুক আর হোয়াংমিন দেখে হাইসু একটা মুখোশ কিনেছে যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তারপর তারা ছুটি শেষ করে বাড়ি ফেরার সময় হোয়াংমিন বলে, হাইসুকে একদিন আমাদের সাথে গেম খেলতে নিয়ে যাব। হাইসুর বাড়ির রাস্তা অন্যদিকে মোড় নিলে সে তাদের বলে, এই দুই শুয়োরগুলোকে ঘৃণা করো। হোয়াংমিনরা জানায়, হ্যাঁ তারা খুবই বাজে। হাইসু জানায়, এদের আমরা শিক্ষা দিব। হাইসু তাদের দুজনকে তার বাড়িতে নিয়ে আসে, আর তার বাড়ি ছিল প্রায় ভাঙাচুরা আর নিস্তব্ধ। হাইসু তাদের জানায়, আমরা হলাম শুয়োর আর তারা হলো কুকুর। তারা যখন ইচ্ছে করে আমাদের খেতে পারে, তাই আমাদের কুকুর নয় বরং দানব হতে হবে। হাইসু তাদের একটা চাকু আর একটা বিড়াল দেখায়। হোয়াংমিন ভয় পেয়ে বাহিরে দৌড়ে চলে যায়। হাইসু বলে সে এমনি ফিরে আসবে, কারণ মানুষ একাকিত্বকে সবচেয়ে বেশি ভয় পায়। জংসুক ভাবছিল সেটা করবে কি করবে না, কিন্তু সে একসময় রাগে জিতে বিড়ালকে মারতে শুরু করে। একসময় হোয়াংমিন এসে বাকি কাজ শেষ করে, আর সাধারণ দুই স্কুল পড়ুয়া প্রতিশোধের জন্য ভয়ঙ্কর হয়ে গেল। বর্তমানে হান নদীর এক নৌকার মধ্যেই ছিল ইহান। সে হোয়াংমিনকে বারবার বলে, চলো আমরা এখান থেকে বের হই, দরকার হলে আমি জেল খাটবো। হোয়াংমিনও উঠে দাঁড়ায়, কিন্তু বন্দুক বের করে ইহান গালি দিয়ে বলে, কি করছিস সেসব, আমাকে ছেড়ে দে। হোয়াংমিন বলে, আমি যা যা প্রশ্ন করবো সব উত্তর ভালোভাবে দিবি। প্রথম প্রশ্ন, তোর সাথে আরো যে দুজন থাকতো ওরা শুয়োর নাকি কুকুর? ইহান ভেবে বলে, নিঃসন্দেহে তারা কুকুর, কারণ কুকুর কারো পিঠ চাটে না। তখন সেই দুজনকে একটা বারে দেখানো হয়। এই লোকটার নাম হচ্ছে উন আর এই লোকটার নাম হচ্ছে সেজুক। জংসুকের লোকেরা তখন উনকে কল করে, কারণ তাদের মরার আশঙ্কা ছিল 50%। উন জংসুকের লোকদের জানায়, আমি কোনো হোয়াংমিনকে চিনি না, আমাকে বিরক্ত করবেন না। হুট করে তখন সেখানে লাইট অফ হয়ে যায়। সাথে সাথে সেখানে এক রহস্যময় লোক এসে উনকে মারতে শুরু করে। তারপর তাদের দুজনকে লোকটি ট্যাক্সিতে তুলে নেয়। জংসুকের লোকেরা অনেক চেষ্টা করে লোকটাকে থামাতে, তবুও সে ট্যাক্সি নিয়ে দৌড় দেয়। হোয়াংমিন তারপর ইহানকে বলে, দ্বিতীয় প্রশ্ন হলো, এই কিউবটা দেখে তোর কিছু মনে পড়ছে? ইহানের কিছু মনে না হলে হোয়াংমিন একটা ছবি দেয়। তারপর বলে, যদি না বলিস এখানেই তোর কবর হবে। ইহান ভেবে বলে, আমার মনে পড়েছে, এরকম কিউব আমাদের সিনিয়র ক্লাসের এক ভাইয়ের কাছে ছিল। আমি তাদের বলেছিলাম হাইসু নামের একটা ছেলে আমাকে অনেক মেরেছে। যাই হোক, ওই সিনিয়র ছেলেটার নাম হচ্ছে জাংবিন। তার আদেশে ইহানকে সেখানে অনেক থাপ্পড় দেওয়া হয়। জাংবিনের মতে ইহান হচ্ছে ক্লাস 8-এর একটা উচ্চ পদস্থ স্টুডেন্ট। তাকে কিভাবে একটা সাধারণ ছেলে মারতে পারে? তার পরের দিন জাংবিন ক্লাস 8-এ আসে। তখন সবাই নাস্তা করছিল। সবাই জাংবিনকে দেখে চুপ হয়ে যায়। জাংবিন কিছু বলতে গেলে হাইসু তার বেসবল মাটিতে ফেলে আবার হাতে নেয়। তার এমন ভাব দেখে জাংবিন ফিসফিস করে বলে, এখন ঝামেলা করতে ইচ্ছে করছে না, পরে দেখা হবে। ইহান তখন প্রচন্ড রাগে হোয়াংমিনকে মারতে শুরু করে, কিন্তু হোয়াংমিন আগের দিনের মতো কাঁদছিল না। ইহান গর্জন দিয়ে বলে, তোকে এখন কাঁদতে হবে। গল্পটা বাস্তবে আসলে দেখি উন আর সেজুককে যে লোকটা ধরে এনেছে তারা হোয়াংমিনের ট্যাক্সি সার্ভিসের লোক, আর এসব কাজ তার একমাত্র ম্যানেজার কুশিনজুর। যাই হোক, উন আর সেজুকে হোয়াংমিনের লোকেরা নৌকায় লক করে রাখে। উনরা তাকিয়ে দেখে তাদের ক্যাপ্টেন ইহান এখানে শুয়ে আছে। একটু আগে হোয়াংমিন তাকে এত ভয় দেখিয়েছে যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। গল্পটা পূর্বে আসলে দেখি ওই দিন হাইসু ইহানের উপর কঠিনভাবে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু প্রথম দিকে হাইসু অনেক মার খায়, কারণ ইহানরা ছিল প্রায় 4 জনের মতো। ইহান, পিল, উন আর সেজুক। হাইসু মার খেলে জংসুকে ঝাঁপিয়ে পড়ে, এমনকি হোয়াংমিনও বাদ যায় না, কিন্তু তারা দুজনেই অনেক মার খায়। একসময় হাইসু তার বেল্ট খুলে সব কটাকে থুলুধুলু করতে শুরু করে। এই মুহূর্তে হোয়াংমিন তার ট্যাক্সি নিয়ে পালিয়ে যায়। কল্পনা তার পেছন সিটে বসেছিল হাইসু, তার হাতে সেই আগের দিনের বেল্ট। খবর পেয়ে জংসুকের পুলিশরাও হান নদীতে চলে আসে। উন আর সেজুক শব্দ পেয়ে ভাবতে থাকে হয়তো আমরা বেঁচে গেছি। ইহান জানায় এই সবকিছু হয়েছে হাইসুর জন্য। সে অনুতপ্ত হয়ে হোয়াংমিনে রেখে যাওয়া বন্দুক দিয়ে নিজেই নিজেকে মেরে ফেলে। আর এখানে শেষ হয় 6 নং পর্ব। 7 নং পর্বের শুরুতে আমাদের ইহানের 1 বছর আগের সময়গুলো দেখানো হয়। আজ তার হসপিটালে 2 জন লোক এসে বলে, তুমি ইহান না? ইহান জানায়, হ্যাঁ আমি ইহান। 2 জন লোক জানায়, আমি সেজুক আর ও হচ্ছে উন। আমাদের চিনতে পেরেছিস ভাই? আমরা সিউক মাধ্যমিক বিদ্যালয়ে একসাথে পড়তাম, তুমি ছিলে আমাদের ক্লাস ক্যাপ্টেন। ইহান তাদের ড্রিঙ্কস করায়। সেজুক বলে, আমি জানতাম আমার বন্ধুর সাথে দেখা হলে সে আমাকে প্রচুর খাওয়াবে।
উন জানায় তেল না দিয়ে আসল কথাটা বললেই তো হয়। সেজুক বলে আমি সামান্য একটা ফার্মেসিতে চাকরি করি, আর উন হচ্ছে একটা ব্যাংকে। ইহান জানায় খাওয়ার সময় এসব বলতে নেই। সে গ্লাস এগিয়ে দিয়ে বলে আমাকে ড্রিঙ্কস ঢেলে দে। সেজুক এক হাত দিয়ে ডাললে ইহান তার হাত সরিয়ে নেয়, তারপর বলে 2 হাত দিয়ে ঢাল। তারপর ইহান উনকে বলে তোর হাত টেবিল থেকে নামা, দেখতে অস্বাভাবিক লাগছে। উন অবাক হলেও নিজেকে মানিয়ে নিয়ে বলে ঠিক আছে সমস্যা নাই। তারপর ইহান জানায় সেজুক শুন তোর হাত কাঁপছে, আমার হাসপাতালে এসে একদিন চেক আপ করিয়ে যাস। সেজুক বলে তুমি তো আমাদের এখানে ইমেল করে আসতে বললে, এখন অন্যরকম হয়ে কথা বলছো কেন? ইহান অবাক হয়ে সেজুকের ফোনটা নেয়, দেখে সে সত্যিই তাকে বলেছে অনেকদিন হলো 3 বন্ধুর দেখা নেই, আমি সিওক হাসপাতালে চাকরি করি, একদিন চলে এসো। ইহানের মাথায় ভাঁজ পড়ে, কারণ সে এটা পাঠায়নি, অর্থাৎ পরিষ্কার করে বললে এটা হোয়াংমিনের কাজ। বর্তমানে উন আর সেজুকরা ভিকুকের মতো হাত জোর করে জংসুকের পুলিশ বাহিনীকে বলছিল দয়া করে আমাদের এখান থেকে বের করো। গুনিয়া তাদের সেখান থেকে বের করে দেয়। তারপর তারা ভেতরে ঢুকে দেখে ইহান মরে শুয়ে আছে। গুনিয়া জানায় ইহানের হাতে যে বন্দুক এটা তো আপনার বন্দুক, অর্থাৎ ওই দিন হোয়াংমিন জংসুককে অজ্ঞান করে তার বন্দুক নিয়ে চলে গিয়েছিল। জংসুক তারপর দেখে টেবিলে একটা কিউব রাখা, সে কোনো কিছু মনে করতে পারে না। বাহিরে আসলে সে দেখতে পায় পানি থেকে হাইসু তাকে বলছে মনে করার চেষ্টা করো এই কিউবটা আসলে কার। এই সবকিছু জংসুককে অনেক কষ্ট দিচ্ছিল। সে হোয়াংমিনের ফুপুর বাড়িতে আসে, কিন্তু তিনি বাড়িতে না থাকায় সে সেখানে ঘুমিয়ে গিয়েছিল। পরে হোয়াংমিনের ফুপু আসলে জংসুক জানায় 1 বছর আগে হোয়াংমিন আসলে কি দেখেছিল। হোয়াংমিনের ফুপু জানান 1 বছর আগে ওই সময়গুলোতে হোয়াংমিন কোনো কথা বলতো না। ডাক্তারের কাছে তার স্ত্রী মিনা তাকে নিয়ে যেত, আর মিনা দেখতে পেত হোয়াংমিন একা একা নাকি কার সাথে কথা বলছে। ডাক্তার জানিয়েছিল এটা ডিলিউশনাল ব্যাধির প্রথম লক্ষণ। আসলে জংসুক এগুলো জানতে এসেছিল তার মাঝেও এই রূপটা চলে আসছে, নয়তো সে সেখানে হাইসুকে দেখতে পেত না। তারপর জংসুক সেখান থেকে চলে আসে, আর ডিপার্টমেন্টের একজন সিনিয়র বলে জলদি হোয়াংমিনকে গ্রেফতার করে ফেলো, তারপর তোমার বন্দুকের সমস্যাটা বসকে বলে সমাধান করে নিবে। আর তোমার সাথে যে অন্য থানার একটা মেয়ে থাকে তার নাম কি যেন? জংসুক জানায় ওনার নাম হচ্ছে গুনিয়া। সিনিয়র অফিসার জানান ওনার থেকে দূরে থাকবে, উনি আমাদের এখানে না। জংসুক বুঝায় গুনিয়া অনেক ভালো একজন অফিসার। সিনিয়র জবাবে বলে এজন্যই তো দূরে থাকতে বলেছে। পরের দৃশ্যে আমরা গুনিয়াকে দেখতে পাই, সে এসেছে হোয়াংমিনের ক্লাসের ওই চশমা পরা ছেলেটার কাছে। এই ছেলেটার নাম হচ্ছে তেয়াং। গুনিয়া জিজ্ঞেস করে হোয়াংমিন আর জংসুক ছাড়া তাদের আর কোনো বন্ধু ছিল কিনা। তিয়াং প্রথমে বলবে কি বলবে না এটা নিয়ে ভয় পাচ্ছিল, তারপর বলে ওর নাম হচ্ছে হাইসু, সে মারামারিতে খুব এক্সপার্ট ছিল। আমাদের তখন ওই দিনে নিয়ে যাওয়া হয়। হাইসু হোয়াংমিনদের বলে ইহান শালাকে যদি এখন ভালো করে না মারি তাহলে সে তোদের উপর আরেকবার বুলি করবে। হোয়াংমিন জানা সে পারবে না। হাইসু জংসুককে জিজ্ঞেস করে তুইও কি হোয়াংমিনের মতো? জংসুক এগিয়ে এসে হাইসুর হাত থেকে বেল্ট নেয়, তারপর মারতে গেলে উপরের ক্লাসের সিনিয়র জাংবিন আসে। সে জংসুকে জানায় ইহানকে যদি তোরা মারিস তাহলে স্কুল থেকে বহিষ্কার হবি। হাইসু জাংবিনকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। জাংবিন তিয়াংকে বলে টিচারকে ডেকে আন। তারপরের দিন হোয়াংমিন আর জংসুকের বাবা মাকে ইহানের বাবার সামনে মাথা নত করতে হয়। ইহানের বাবা হাইসুর দিকে তাকিয়ে বলেন ছোট লোকের বাচ্চা, তুই নষ্টের মূল। তিনি হাইসুকে নিজের সব শক্তি দিয়ে মারতে থাকেন। হাইসুর জন্য ব্যাপারটা অনেক কষ্ট করছিল। ক্লাসে এসে টিচার উজিন তাদের জানান নিশ্চয়ই আজকের ঘটনা সবার মনে আছে। হাইসুকে আমরা 2 সপ্তাহের জন্য বহিষ্কার করেছি। আর হোয়াংমিন আর জংসুকদের বলে রাখি তোমরা যেন তাড়াতাড়ি ইহানদের সাথে ঝামেলা মিটিয়ে ফেলো। অন্যদিকে বর্তমানে হোয়াংমিনের ম্যানেজার কোশিনজুকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র একজন সন্দেহজনক আসামি হিসাবে। জংসুক অনেক জিজ্ঞাসা করে আপনি ভালো করে জানেন আপনার বস হোয়াংমিন কোথায় আছে, আপনাদের কোম্পানির কোন গাড়ি নিয়ে ঘুরছে, আপনি সবই জানেন। কিন্তু কোশিনজু জানান আমি কারো ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করতে পারি না। তখন আমাদের কোশিনজুর ব্যাকগ্রাউন্ড কাহিনী দেখানো হয়। তিনি একসময় ছিলেন অনেক বড় পুলিশ অফিসার। তার জীবনে একমাত্র যে ছিল সেটা ছিল তার ভাইজি হায়ুন। তিনি তার ভাইজির অনেক খেয়াল রাখতেন। তিনি তাকে পড়ালেখার খরচ থেকে তার সব বিষয়ে তৎপর ছিলেন। কিন্তু হায়ুন তার স্কুলের বন্ধুদের দ্বারা অনেক বুলি হতো। যার জীবনে বাবাও নেই মাও নেই, একমাত্র চাচা ছাড়া, সে যদি স্কুলে এমনভাবে বুলি হয় তাহলে তার কেমন লাগবে? নিশ্চয়ই খুবই খারাপ লাগবে। তাই একসময় সে আত্মহত্যা করে, কিন্তু পরিকল্পনা মতো সে মারা যায় না, বরং কোমায় চলে যায়। তার চাচা কোশিনজু নাকি পরে চাকরি ছেড়ে দেন। জংসুক তার সহকারীকে জিজ্ঞেস করে তাহলে কোশিনজু কার টাকায় চলতো। তার ভাতিজির হসপিটালের ফি, নিজের হাত খরচ সহ অনেক ব্যাপার স্যাপার। সহকারী অফিসার জানায় কোশিনজু একটা স্পন্সর পেয়েছিলেন, আর সেটাই ছিল হোয়াংমিন। এর পরের দৃশ্যে আমরা গুনিয়াকে দেখতে পাই। সে তিয়াংকে জিজ্ঞেস করে হোয়াংমিন আর জংসুকদের হিরো যদি হাইসু হয়ে থাকে তাহলে সে এখন কোথায়। তিয়াং জানায় হাইসু মারা গেছে। গুনিয়া এটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। ওই দিন হাইসু বেসবল হাতি নিয়ে ছাদে যায়। তখন স্কুলের সবাই
মাঠের মধ্যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছিল, আর হাইসু সবার সামনে আত্মহত্যা করার প্রস্তুতি নিয়ে। আর এখানে শেষ হয় 7 নং পর্বটি। 8 নং পর্বের শুরুতে আমরা দেখি কুশিনজু তার ভাতিজি হায়ুনকে এমন অবস্থা দেখে তিনি সহ্য করতে পারেন না, তাই হায়ুনের স্কুল টিচারের উপর ঝাঁপিয়ে পড়েন। হোয়াংমিন ওনাকে পেয়ে বলে, চলেন একসাথে প্রতিশোধ নেই। কুশিনজু সাথে সাথে রাজি হয়ে যায়। তারা আপাতত হায়ুনকে যারা বুলি করত এমন একটা বদমাশকে বস্তার মধ্যে বন্দি করে। তারপর হোয়াংমিন চাকু বের করলে সে ভয় পেয়ে যায়। সে ওষুধ খেতে গেলে কুশিনজু জানায়, আপনি ওষুধ খেলে আরো ভয় পাবেন, ওষুধ আপনার ভয় দূর করতে পারবে না। হোয়াংমিন ওই দিন হাইসুর বাড়িতে যে বিড়াল ভয় দূর করেছিল সেটার কথা মনে পড়ে। তারপর সে ওই বস্তার সামনে দানবে পরিণত হয়। অন্যদিকে গুনিয়া আসে হাইসুর মায়ের সাথে দেখা করতে। তিনি এখন একটা চায়ের দোকান চালান। গুনিয়া তার পরিচয় দিয়ে বলে, দয়া করে আমাকে হাইসুর ছোটবেলার কথা বলুন। হাইসুর মা জানায়, আমার ছেলে সবসময় খুব শান্ত স্বভাবের ছিল। তার বাবা তার জন্মের সময় অন্যত্র একটা জায়গায় পালিয়ে যান। আমি তখন ছিলাম একজন পেশাদার ড্যান্সার, কিন্তু সেটা করে আর কত টাকাই বা পেতাম। হাইসুকে সবসময় বলতাম পড়া বাদ দিয়ে কোনো কাজ করতে। ওই দিন তার 2 বন্ধু এসেছিল। তারা আসার সময় হাইসুর জন্য আপেল আর ওষুধ এনেছিল। তারা নাকি শুনেছে স্কুলে এক অভিভাবকের কাছে হাইসু অনেক মার খেয়েছে, তার জন্য এগুলি এনেছিল। সেই সময় হাইসু বের হয়েও আবার দরজা বন্ধ করে দেয়। আমি ওই 2 বন্ধুদের বলি, তোমরা ভেতরে যাও। হাইসুর মা তারপর একটা কাগজ দেখান। তিনি জানান এটা হাইসুর সুসাইড নোট, যেখানে লেখা, মা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও। আর হোয়াংমিনদের সাথে হাইসুর একটা ছবি, যার নিচে লেখা, ছবিটি হাইসুর জন্য। গুনিয়া জিজ্ঞেস করে, আচ্ছা আপনার ছেলে বেঁচে থাকতে কি করতে চেয়েছিল? হাইসুর মা জানান, আমি আপনাকে কেন বলবো, আর তার কোনো নির্দিষ্ট স্বপ্নও ছিল না, কিংবা থাকলেও আমাকে বলেনি। গুনিয়া জানায়, আমি এই কিছু ছবি আর সুসাইড নোট কি ধার নিতে পারি? হাইসুর মা বলে, নিতে পারেন, কিন্তু দয়া করে আবার ফেরত দিয়ে যাবেন, কারণ আমার ছেলের স্মৃতি হিসাবে এই জিনিসগুলোই আছে। গুনিয়া জানায়, অবশ্যই ম্যাম, আমি এখন আসছি। গুনিয়া তারপর বেরিয়ে যায়। হাইসুর মা বারবার গুনিয়া চলে যাওয়ার দিকে তাকান, কারণ তিনি বুঝতে পারছেন না আসলে হয়েছেটা কি। পুলিশ স্টেশনে তখন জংসুক উনকে বারবার জিজ্ঞেস করে, এই কিউবটা কার? আমি মনে করতে পারছি না। কিন্তু উন ভয় পেয়ে শুধু সরি সরি বলতে শুরু করে। সে এতটাই ভয় পেয়েছিল, শেষমেশ তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জংসুক তারপর কম্পিউটারে কিছু আর্টিকেল খুঁজে পায়। সে জানতে পারে এটা ছিল স্কুলের 3য় বর্ষের এক সিনিয়র ছাত্রের, যার নাম আমরা আগে জেনেছি, অর্থাৎ জাংবিন। জাংবিন ওই দিন ইহানকে অনেক মারে, কারণ সামান্য এক হাইসুর জন্য তাদের নাকি আত্মসম্মানে আঘাত রেখেছে। পাশে লুকিয়ে লুকিয়ে হোয়াংমিন আর জংসুক সব দেখছিল। বর্তমানে জংসুক আমাদের জানায় হোয়াংমিনের নেক্সট টার্গেট তাহলে জাংবিনই। আর আমরা জানতে পারি বর্তমানে জাংবিন ছিল নিউজ বি নামক একটা নিউজ কোম্পানির রিপোর্টার। আর তার সাথে দেখা করতে আসে জংসুক। জাংবিন জংসুককে জানায়, হোয়াংমিন আমাকে মারবে না, তার সাথে আমার 1 বছর আগে দেখা হয়। কুশিনজু নামে এক লোকের ভাতিজি বুলিং এর শিকার হয়ে একটা অ্যাপার্টমেন্ট থেকে আত্মহত্যা করার চেষ্টা করে। সেটা নিয়ে আমাকে রিপোর্ট লিখতে বলা হয়। আমি তখন রেকর্ডারে সব রেকর্ড করছিলাম। তারপর আমি কুশিনজু নামের লোকটাকে বলি, আপনার ভাতিজির একমাত্র শখ কি ছিল? তিনি জানান তার স্বপ্ন ছিল একজন গায়িকা হওয়া। এটা বলে তিনি তার ভাতিজির একটা গান দেখান, অর্থাৎ হায়ুনের গান। সে তখন খুব দুঃখের একটা গান গাচ্ছিল। কুশিনজু জিজ্ঞেস করেন, আপনি কি এসব দুঃখ উপলব্ধি করতে পারেন? জাংবিন জানায়, জি স্যার, খুবই দুঃখজনক। হোয়াংমিন তখন প্রথমবারের মতো বলে, মোটেই না। আমি কিছুটা অবাক হই। তারপর বলি, হয়তো আমাকে এতটা দুঃখিত করে না, কিন্তু দুঃখিত হওয়ার চেষ্টা করি, কারণ ছোটবেলাতে আমি নিজে স্কুলে ছাত্রদের উপর নির্যাতন চালাতাম। এমনকি আমার জন্যই একটা ছেলে আত্মহত্যা করেছে, যার জন্য আমি এখনো লজ্জিত এবং অনুতপ্ত। হোয়াংমিন তখন তার চাকু বের করে আর বলে, আমি ওই ছেলের একমাত্র বন্ধু ছিলাম। আমি তখন তার পায়ের কাছে গিয়ে বলি, আমি পূর্বে যা করেছি তা ক্ষমা পাওয়া দূরে থাক, ক্ষমা পাওয়ার যোগ্যও না। হোয়াংমিন তখন তার একটা নোটবুক বের করে, যার উপরে লেখা ছিল দ্য কিং অফ পিগস, আর বলে, যখন তোরা আমাদের উপর বুলি করতি, এমনকি আমার বন্ধু আত্মহত্যা করলো, এখানে এই সব বিষয়ে লেখা আছে। আমি তোকে মাফ করতে পারি যদি এসব বিষয় নিয়ে সবার সামনে রিপোর্ট করিস। জংসুক জাংবিনকে জানায়, দরকার নেই এসব বিষয় নিয়ে রিপোর্ট করার। আসলে জংসুক এমন মানুষ ছিল যে কোনোভাবে চাইতো না তার অতীত সবার সামনে আসুক। সে কেন চাইতো না এটা আমরা একদম ড্রামা শেষে গিয়ে জানতে পারবো। তারপর জাংবিন জংসুকের পায়ের কাছে বসে বলে, আমি আমার পূর্বের ঘটনার জন্য অনেক দুঃখিত। জংসুক জানায়, আমি এখন আর সেই সময় নেই, তাই আমি বুঝতে পারছি না এখন কি করব। এটা বলে সে বেরিয়ে যায়। অন্যদিকে হাইসুমা ঘর থেকে বেরিয়ে দেখেন কে যেন দরজার পাশে অনেকগুলো চাউল আর আলুর বস্তা রেখে গেছে, যার উপর একটা চিরকুট লেখা, আপনার ছেলের ছবি আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব, এগুলো আমার তরফ থেকে উপহার। হাইসুমা তারপর গুনিয়াকে কল করেন। তিনি জানান, দেখুন হাইসুরের সুসাইড নোট তার লেখা নয়, আমার ছেলের লেখা এমন ছিল না। আমি সবাইকে বলেছি, পুলিশকেও জানিয়েছি, কিন্তু কেউই বিশ্বাস করেনি। আপনি আমার ছেলের বিষয় নিয়ে সিরিয়াস হয়েছেন দেখে আমি আপনাকে বললাম। কথাটা শুনে গুনিয়ার মাথায় যেন ভাঁজ পড়ে। হোয়াংমিন তখন ওই চশমাওয়ালা ছেলে তিয়াং এর বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তিয়াং তখন সিগারেট নিয়ে হাওয়া খাচ্ছিল। আর আমাদের দেখানো হয় ওই দিন তিয়াংই সর্বপ্রথম দেখেছে হাইসু যে স্কুলের ছাদে এসে আত্মহত্যা করতে দাঁড়িয়েছে।
হাইসু অনেকক্ষণ 2 হাত উঁচু করে হাওয়া উপভোগ করছিল, যেন এটাই তার পৃথিবীর শেষ অনুভূতি। আর তখন হোয়াংমিন হাইসুকে স্কুলের মাঠে না পেয়ে দ্রুত ছাদের দিকে চলতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাইসু তখন ছাদে ছিল না, বরং ছাদের একদম নিচে ছিল। তার পাশে তখন স্কুলের সবাই এসে জড়ো হয়, যেন একটু আগের স্বাভাবিক মুহূর্তটা একটুর জন্য থমকে যায়। বর্তমানে তিয়াংয়ের বাড়ির সামনে হোয়াংমিন একটা ইনজেকশন রেডি করে। এখন প্রশ্ন হচ্ছে, তিয়াং তো ইহানদের সাথে জড়িত ছিল না, সে ক্লাসে ছিল চশমা পরা একটা ভদ্র ছেলে আর কম কথা বলা টাইপের ছেলে। তাহলে হোয়াংমিন কেন তিয়াংকে মারবে? এখানে শেষ হয় 8 নং পর্ব। 9ম পর্বের শুরুতে কুশিনজো আর হোয়াংমিনদের পূর্বের সময়গুলো দেখানো হয়। তারা একটা চার্ট বোর্ডে প্ল্যান সাজাচ্ছিল। হোয়াংমিন কুশিনজোকে জিজ্ঞেস করে, তিয়াং সম্পর্কে আমাকে কিছু বলুন। কুশিনজো জানান, তিয়াং আপনার কথা মতো ছোটবেলাতে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে অনেক পারদর্শী ছিল। বড় হয়ে সে এখন একটা ডার্ক ওয়েবসাইটে কাজ করে। তার ওয়েবসাইটের নাম হচ্ছে ডগ পার্ক। এটার কাজ হচ্ছে তারা টাকার বিনিময়ে মানুষ মারে। আর বর্তমানে হোয়াংমিন যখন ইনজেকশন রেডি করে তিয়াংয়ের বাড়ির দিকে যাচ্ছিল, পেছন থেকে তখন একটা পুলিশের গাড়ি হোয়াংমিনকে ডাক দেয়। অনেক ভেবেচিন্তে সে তাদের সামনে যায়। পুলিশ অফিসার বলে, স্যার আপনার গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলে যাচ্ছেন। হোয়াংমিন উত্তরে কিছুই বলে না। তখন দুর্ভাগ্যবশত তার পকেট থেকে ইনজেকশনটা পড়ে যায়। পুলিশ অফিসার বলে, আচ্ছা কি পড়লো? একটা শব্দ শুনলাম এই মাত্র। হোয়াংমিন তখন গাড়ির ভেতরেই বসেছিল। বাহির থেকে পুলিশ অফিসার বলেন, স্যার দয়া করে গ্লাসটা একটু নামান, আমরা আপনাকে চেক করতে চাই। হোয়াংমিন সেখানে পুলিশকে ভর্তা বানিয়ে চলে যায়। পুলিশ অফিসার এতে অনেক কষ্ট পায় আর বলতে শুরু করে, বালের চাকরি আর ভালো লাগছে না, এর থেকে দারোয়ানের চাকরিও অনেক আরামের। এই মুহূর্তে গুনিয়া খোঁজার চেষ্টা করছিল হাইসুর সুসাইড নোটের লেখা আসলে কার। সেখানে জংসুক আসলে এসব কাজে সে বাধা দেয়। গুনিয়া জানায়, তুমি আমাকে আগে বলনি কেন হাইসু নামে তোমার একটা বন্ধু আছে। জংসুক প্রচন্ড আগে ওই ছবিটা ছিঁড়ে ফেলে, কিন্তু ওই ছবিটা ছিল ডুপ্লিকেট ছবি। তারপর জংসুক জানায়, আমি শুনেছি হোয়াংমিন এই মুহূর্তে পাশের এক এলাকায় আছে, চলো তাকে ধরে ফেলি, তাহলে এসব বন্ধ হয়ে যাবে। গুনিয়া তারপর সুসাইড নোটটা বের করে সে জানায়, সবকিছু শুরু তো এটাই, আমাকে জানাও যে এখানে যা লেখা হয়েছে এটা আসলে কার লেখা। জংসুক তারপর ওই দুজন পুলিশের সাথে দেখা করে। পুলিশে হোয়াংমিনের ব্যাপারে সব বললে জংসুক জানায়, হোয়াংমিনের নেক্সট টার্গেট এই এলাকাতেই আছে, আমাকে দয়া করে পুরো এলাকার মানুষদের তালিকা দাও। কিন্তু পুলিশ বলে, স্যার এটা আমি পারবো না, কারণ এই এলাকায় প্রায় 1000-এর মতো মানুষ বসবাস করে। জংসুক এসে পুলিশের ক্যাপ খুলে ফেলে, তারপর বলে, আমি যেটা বলেছি সেটা করো। অন্য অফিসার ভিডিও করতে করতে বলে, স্যার এটা কি আপনার ক্ষমতার অপব্যবহার নয়? জংসুক প্রচন্ড রাগে ওই অফিসারের ফোন ভেঙে দেয়। তারপর বলে, শালা এবার নিয়ে ভিডিও কর। জংসুকের লুক এসে বুঝায়, স্যার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হোয়াংমিন তখন তিয়াংয়ের পিছু নিয়েছিল। হোয়াংমিন দেখতে পায় তিয়াং একটা সিনেমা হলে এসেছে। সিনেমা হলে তখন তিয়াং ছাড়া আরো একটা মানুষ ছিল, যাকে সে মারতে এসেছে, কিন্তু ওই লোকটাকে আমরা দেখতে পাইনি। হোয়াংমিন সুযোগ বুঝে সে তিয়াংয়ের পাশে গিয়ে বসে পড়ে। পূর্বের ঘটনায় আমরা দেখতে পাই ইহান আর পিল একটা কোলাহলবিহীন জায়গায় বসে বসে বাতাস খাচ্ছিল। আর তখনকার সময়টা ছিল হাইসুর আত্মহত্যা করার আগের সময়গুলো। পিল বলে, হাইসু তো এখন বহিষ্কৃত, 2 সপ্তাহের জন্য আমরা কি হোয়াংমিনদের জ্বালাতন করব? ইহান রাগ করে বলে, সব সমস্যা কি তোর বাপ এসে সামলায়, গাধা গোদাকার। তারা দেখতে পায় তিয়াং নামের একটা ছেলে তাদের দিকে তাকিয়ে আছে। ইহান বলে, এই ছেলেটা স্কুলে সিডি বিক্রি করে না? ইহান আর পিল তিয়াংয়ের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, এখানে কি করছিস? খারাপ ভিডিও ছাত্রদের মাঝে বিক্রি করছিস? তিয়াং কিছুটা ভয় পেয়ে ঘুষ হিসাবে পিলদের কিছু টাকা দেয়। পিল প্রচন্ড রেগে বলে, শালা আমরা গুন্ডা না, আমাদের টাকার কোনো দরকার নেই। ইহান বলে, আচ্ছা ওই মেমোরিটা বের করতো। তিয়াং মেমোরি বের করলে ইহান সেটা তার হাতে নিয়ে তিয়াংকে প্রচন্ডভাবে কষ্ট দিতে থাকে আর বলে, তুই এখনই এমন, তাহলে বড় হয়ে কি হবি? সে আরো বলে, তোর নামে প্রিন্সিপালের কাছে বিচার দেওয়া উচিত, কিন্তু করব না, বিনিময়ে আমাদের গুলাম হয়ে থাকতে হবে। তিয়াং অবাক হয়ে বলে, গুলাম? পিল জানা, হ্যাঁ গুলাম গুলাম খেলা। ক্লাস টাইমে হোয়াংমিন দেখতে পায় কে যেন তাকে ধাক্কা দিয়েছে। হোয়াংমিন খেয়াল করে দেখে ইহান তাকে ধাক্কা দিয়েছে। সে বলে, ধাক্কা দিলে কেন? ইহান মজা করে বলে, আচ্ছা আচ্ছা আমরা ভয় পেলাম। পেছনের ডেস্ক থেকে তিয়াং এসে হোয়াংমিনকে থাপ্পড় দেয়। হোয়াংমিন কিছুক্ষণ হতভম্ব হয়ে যায়, কারণ তিয়াংয়ের সাথে তার ভালো সম্পর্ক ছিল। তারপর তিয়াং একটা ভোল্টেজ দিয়ে হোয়াংমিনকে শক দেয়। তিয়াং ইহানদের জানায়, এটা হলো এমন একটা ডিভাইস, এটা দিয়ে কাউকে মারা যাবে, কষ্ট পাবে, কিন্তু কোনো ক্ষতচিহ্ন তৈরি হবে না। ইহান খুশি হয়ে বলে, আরে ভাই তুই তো একটা জিনিয়াস দেখছি, তোর নোবেল জেতা উচিত। তো বর্তমানে তিয়াং কন্ট্রাক্ট অনুযায়ী ওই লোকটাকে মারতে শুরু করে। পেছনে হোয়াংমিন সুযোগ বুঝে চলে যায়, কারণ তখন যদি সে আক্রমণ করে তাহলে তার আঘাত পাওয়ার সম্ভাবনা প্রায় 80%। তিয়াং তারপর তার ডগ পার্ক ওয়েবসাইটে তার ক্লায়েন্টকে গিয়ে লিখে, মিশন সাকসেস হয়েছে, দয়া করে আমাকে বড় কোনো পুরস্কার দিবেন, আমি গুলামি পছন্দ করি। হোয়াংমিন তার কল্পনার হাইসুকে বলে, এই শালা সব থেকে বেশি নিকৃষ্ট, সবার আগে তাকে শিক্ষা দেওয়া উচিত। হোয়াংমিন তিয়াংয়ের বাড়িতে আসে। সে তিয়াংয়ের ওয়েবসাইটে তিয়াংয়ের ছবি আপলোড করে বলে যে এই লোকটাকে মারতে পারবে তাকে $2 মিলিয়ন দেওয়া হবে। নিচে তিয়াংয়ের ঠিকানা লেখা। তিয়াং যখন এসব দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে আলমারি খুললে দেখে সেখানে তার সব অস্ত্র গায়েব হয়ে গেছে। তারপর সে খেয়াল করে কে যেন তাকে দরজায় ঠুকা দিচ্ছে। তার আর বুঝতে দেরি হয় না, এগুলো ভাড়া করা কিলারই হবে।
অন্যদিকে পুলিশ স্টেশনে জংসুকরা জানতে পারে এই এলাকাতে তিয়াং নামে একটা ছেলে আছে যে সিউক স্কুলে হোয়াংমিনের সাথে পড়েছিল। জংসুক আর দেরি করে না, সে তিয়াংয়ের বাড়িতে যায়। গিয়ে দেখে তিয়াংকে কে যেন কস্টিপ দিয়ে বেঁধে রেখেছে। জংসুক সেটা খুলতে গেলে অনেকগুলো লোক তাদের উপর আক্রমণ করে এবং সেখানে প্রচুর মারামারি হয়। একসময় জংসুক তিয়াংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলে দেখতে পায় তার বাড়িতে আরো মানুষ আসছে। কোনো উপায় না পেয়ে তিয়াং ওপরতলা থেকে লাফ দেয় আর সে গিয়ে পড়ে একদম গুনিয়ার গাড়ির সামনে। তারপর ওখানে প্রচুর মারামারি হয়। একজন তিয়াংয়ের দিকে চাকু নিয়ে আসলে সেটা গিয়ে ঢুকে পড়ে জংসুকের উপরে। এই ফাঁকে তিয়াং একদিকে আর ভাড়া করা গুন্ডাগুলো একদিকে পালিয়ে যায়। ভাড়া করা গুন্ডাগুলো ক্লায়েন্টের কথা মতো তার বাড়ির সামনে রেখে যায় তিয়াংকে, অর্থাৎ হোয়াংমিনের ওখানে। হোয়াংমিন সাথে সাথে তিয়াংকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর পরিত্যক্ত একটা জায়গায় তাকে বেঁধে রাখে। তিয়াংয়ের হুঁশ ফিরলে বলে, আপনি কি পুলিশ? অর্থাৎ তিয়াং মনে করেছে জংসুকরা তাকে উদ্ধার করেছে। হোয়াংমিন তার পরিচয় দিয়ে বলে, আমি হোয়াংমিন। যারা তোকে গুলামের মতো মান্য করত তাদের হাতে মার খেয়ে কেমন লাগলো? হোয়াংমিন কথাটা আজকের ভাড়া করা গুন্ডাগুলোকে মিন করে বলেছে। তারপর কয়েকশো সিডি তিয়াংয়ের পাশে ফেলে বলে, হাইসুকে চিনেছিস? তোদের কারণে যে মারা গেছে। অন্যদিকে গুনিয়া তখন এসেছিল একটা ডিএনএ কোম্পানিতে। সে জানতে পারে হাইসুর সুসাইড নোট আসলে তিয়াং লিখেছে। আর এখানে শেষ হয় 9ম পর্ব। 10 নং পর্বের শুরুতে ওই দিনের স্কুল দেখানো হয়। ক্লাস শেষ করে যাওয়ার সময় হোয়াংমিন বলে, ওই তিয়াংকে ভেবেছিলাম সে হয়তো ভালো হবে, কিন্তু সে যে এমনটা করবে বুঝতেই পারেনি। জংসুক জানায় হাইসু স্কুলে ফিরলে এসব আর সহ্য করতে হবে না। হোয়াংমিন জানায় চল হাইসুর বাড়িতে যাই। তারা হাইসুর বাড়িতে আসলে হাইসুর মা বলে সে তো এখন বাড়িতে নেই। জংসুক আর হোয়াংমিন চিন্তা করে এত দূর থেকে আসা তাহলে বৃথা গেল। হাইসুর মা তারপর কেমন যেন তাদের দুজনের দিকে তাকায়। অন্যদিকে হাইসু এসেছিল তার বাবার বন্ধুর সাথে দেখা করতে। তিনি তাকে একটা রেস্টুরেন্টে এসে স্যুপ খাওয়ান। হাইসু জিজ্ঞেস করে, আচ্ছা চাচা, আমার বাবার খোঁজ পেয়েছেন? তিনি জানান, না, তবে তোমার বাবা যেখানে আছেন সেখানেই ভালো আছেন। তারপর লোকটা হাইসুকে কিছু টাকা ধরিয়ে দেয়। হাইসুর বুঝতে দেরি হয় না এই টাকা তার বাবাই এই লোকটার মাধ্যমে দিয়েছেন। সে ওই টাকা দিয়ে শহরে শহরে ঘুরে বেড়ায়। একসময় বাসে করে জংসুকের বাড়িতে আসে। সে জংসুককে জানায়, আমি সবচেয়ে বেশি ঘৃণা করি যারা নিজেদের দুর্বল মনে করে। তুমি কখন আমাকে দুর্বল হতে দেখলে আমাকে মারবে। জংসুক জানায়, আরে কি বলছো, তুমি তো স্পাইডারম্যান। একসময় হাইসু খেয়াল করে সে একটা বারের সামনে এসেছে যেখানে তার মা কাজ করেন। তার মা আজকে একটা লোককে এগিয়ে দিচ্ছেন, আর ওই লোকটা আর কেউই না বরং স্কুলের সেই উজিন টিচার। হাইসু জংসুককে বলে, আমাকে এখন যেতে হবে। সে উজিনের বাড়িতে এসে জানায়, আজকে যে মহিলার সাথে বসে আপনি মদ্যপান করলেন উনি আমার মা। এটা শুনে উজিন আমতা আমতা করতে শুরু করে। এর পরের দিন স্কুলের ছাদে জংসুক আর হোয়াংমিন দাঁড়িয়েছিল। তারা বলে হাইসুর ফিরে আসতে আরো সময় আছে 6 দিন। তখন সেখানে ইহানরা আসে। পিল জানায় শুয়োরগুলো এখানে লুকিয়েছিল। এটা বলে তারা হোয়াংমিনদের সেখানে ভোল্টেজের শক দিতে লাগে। এমনকি তারা জংসুককেও বাজেভাবে মারছিল। হঠাৎ খেয়াল করে দেখে কোথা থেকে যেন হাইসু এসে তাদের প্রত্যেকে মারতে শুরু করে। পুরো স্কুলে হইচই পড়ে যায় হাইসু আবারও চলে আসছে। তিয়াং চুপি চুপি যায় উজিনের কাছে বিচার দিতে, কিন্তু তিনি জানান, তুমি তোমার কাজ করে গিয়ে। এই মুহূর্তে উজিন যদি হাইসুকে গিয়ে আটকায়, হাইসু তার কুকৃতির কথা বলে দিবে আর এটা উজিনেরই লস হবে। তাই উজিন সেখানে চুপচাপ থাকেন। ওদিকে কে যেন জাংবিনকে ব্যাপারটা জানায়। জাংবিন প্রচন্ড রাগ করে হাইসুর কাছে যায়। সবাই দেখতে পায় হাইসু জাংবিনকে প্রচুর মারছিল। তারপরও জাংবিনের অনেক লুক হয়, হাইসু সেখানে অনেক মার খায়। একসময় হাইসু প্রচন্ড জিদে উঠে এসে জাংবিনকে হারিয়ে দেয়। সে তখন প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিল। একসময় সবাইকে বলে, আমি তোদের সবাইকে বলতে চাই, জীবনে কখনো মাথা নত করবি না। যদি করিস তাহলে সারা জীবন মাথা নত হয়ে থাকতে হবে। হোয়াংমিন বর্তমানে তিয়াংকে বলে, হাইসু ছিল আমাদের সবার নায়ক। একমাত্র তোর কারণে আমাদের নায়ককে হারিয়েছি। ওই দিন হাইসুকে স্কুলের সব ছেলেরা এত পছন্দ করেছিল যে তারা নিজেদের টিফিন, বিস্কুট, চকলেট সহ সবকিছু হাইসুকে খেতে দিচ্ছিল। একসময় কিছু পুলিশ অফিসার এসে উজিনকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এই স্কুলে হাইসুকে? উজিন ক্লাসে এসে হাইসুকে ডেকে তুলেন। হাইসু জানতে পারে তার বাবা আজ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এতে হাইসুর মা যেমন দুঃখিত হন, সেও প্রচুর ভেঙে পড়ে। পরের দিন স্কুলের স্যার এসে হাইসুকে বলেন, শুনেছি বাবাকে হারিয়েছ, আগের থেকে চাপ দ্বিগুণ হবে তোমার, তাই তোমাকে সবসময় শক্ত থাকতে হবে। তিনি তারপর সবাইকে বলেন, এখন হাইসুকে আমার মতো সবাই আলিঙ্গন করবে। সবার আগে ক্লাস ক্যাপ্টেন দিয়ে শুরু করা যাক। ইহান হাইসুকে আলিঙ্গন করতে গেলে সে ফিসফিস করে বলে, শক্ত হও। কিন্তু কথাটা হাইসুর কাছে খুবই কঠিন মনে হচ্ছিল। এমনকি সবাই তার সাথে আলিঙ্গন করে। আর আপনারা সবাই জানেন যে একজন মানুষ যখন দুঃখে থাকে তখন তাকে আরো দুঃখী করে তুলে যখন কেউ তার দুঃখটা দেখিয়ে দেয় বা তার প্রতি দয়া দেখায়। উজিন তখন জানান, তিয়াংয়ের পরামর্শে আমরা সবাই স্কুলের প্রধান ফটকে একটা দান বাক্স রেখেছি। সবাই হাইসুর জন্য যে যেভাবে পারো দান করতে পারো। এবার তিয়াংয়ের এমন কাজের জন্য একটা করতালি হয়ে যাক। একসময় হাইসু এসব সহ্য করতে না পেরে তার ডেস্ক এলোপাতাড়ি ছুঁড়ে মারে। তারপর প্রচন্ড রাগ দেখিয়ে বেরিয়ে যায়। বর্তমানে হোয়াংমিন তিয়াংকে যে বাথটাবে বেঁধে রেখেছিল সেখানে গরম পানি ছেড়ে দেয়। তিয়াং বারবার অনুরোধ করে, ভাই আমার এমন করিস না, ছোটবেলায় আমরা সবাই এমন করতাম। হোয়াংমিন কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সেই এলাকাতে আমরা তখন জংসুকের টিমকে দেখতে পাই।
তারা সবাই তিয়াং আর হোয়াংমিনকে খুঁজছিল। হোয়াংমিন আমাদের জানায় ওই দিনের পর আমরা হাইসুর পুরনো বাড়িতে যাই। হাইসু জানায়, হোয়াংমিন ক্যামেরা এনেছিস? আমাদের বন্ধুদের একটা ছবি তুলতে হবে। তারপর তারা ক্যামেরা দিয়ে সেখানে একটা গ্রুপ ছবি তুলে। হাইসু তাদের জানায়, আমি কাল অথবা পরশুদিন স্কুলের সবার সামনে আত্মহত্যা করব, যাতে সুরগুলো আমার কথা ভাবলেই গা শিউরে উঠে। দেখবি আমি মারা যাওয়ার পরেও তাদের স্বপ্নে এসে ভ্যাম্পায়ারের মতো গিলে খাবো। সেখানে তখন হোয়াংমিন আর জংসুক কাঁদতে কাঁদতে বলে, এমনটা করিস না, দয়া করে আমাদের সাথে আর 2 বছর থাক। এর পরের দৃশ্যে আমরা হাইসুকে দেখতে পাই। তাকে পুলিশরা তার বাবার বাসায় নিয়ে আসে। পুলিশরা জানায়, এটাই সেই ঘর যেখানে তোমার বাবা থাকতেন, চাইলে যে কোনো কিছু নিয়ে যেতে পারো। হাইসু দেখে একটা বাক্সে তার বাবা মায়ের জন্য একটা শু কিনে রেখেছেন। হাইসু এটা দেখে কান্না করতে শুরু করে। অন্য আরেকটা গিফটের বাক্স খুললে দেখতে পায় তার বাবা তার জন্য একটা বেসবল আর একটা জুতা গিফট রেখেছেন, আর একটা চিরকুটে লেখা, এটা আমার প্রিয় পুত্রের জন্য। হাইসু কোনোভাবে নিজের কান্না আটকে রাখতে পারে না। সে বাড়িতে ফিরলে দেখে তার মা কার সাথে যেন কলে কথা বলছেন। আপা, হঠাৎ করে আমার জীবনটা এভাবে পরিণত হবে আমি ভাবতেই পারিনি। যত যাই হোক, আমার হাইসুকে হাই স্কুল শেষ করে কলেজে ভর্তি করাবো, বড় হলে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব। কিন্তু হাইসু এসব সহ্য করতে না পেরে বাহিরে চলে আসে এবং কাঁদতে কাঁদতে প্রচন্ডভাবে ভেঙে পড়ে। তারপর সে জংসুকে বাড়িতে এসে জানায়, আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি, আমি আগের মতো তোদের সাথে পড়াশোনা করব, বড় হয়ে একজন পুলিশ অফিসার হব। জংসুক জানায়, হঠাৎ সিদ্ধান্ত পাল্টে ফেললে কেন? হাইসু বলে, মায়ের জন্য। সে আরো বলে, কাল যখন স্কুলে ছাদে উঠবো তুই এমনভাবে ভান করবি যেন আমাকে দেখতে পাচ্ছিস। তারপর সবাই আমাকে বাঁচাতে আসবে, আর এরকম একটা নাটক করলে হয়তো আমরা সফল হতে পারবো। তুই পারবি তো? পরের দিন যখন হাইসু ছাদে উঠে, শিক্ষক তখন সবাইকে বলছিলেন, আরামে দাঁড়াও। হঠাৎ তিয়াং দেখে হাইসু স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। উজিনরা এগুলো দেখে খুবই অবাক হন। হাইসু ফিসফিস করে বলে, জংসুককে বলতে হয়নি, ইতিমধ্যেই সবাই আমাকে দেখে ফেলেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ একজন এসে হাইসুকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গল্পটা বর্তমানে আসলে আমরা জংসুকে গাড়িতে দেখতে পাই। তার চাকুর আঘাত প্রায় সেরে উঠেছে, আর তার লোকেরাও তিয়াংয়ের আমাকে বাঁচাও আমাকে বাঁচাও টাইপের শব্দগুলো শুনে ফেলেছে। গরম পানি তখন তিয়াংয়ের হাঁটুর কাছে ছিল। হোয়াংমিন তখন জংসুককে কল দিয়ে বলে, তারপরও তুই তিয়াংকে বাঁচাতে চাস? জংসুক খেয়াল করে তার গাড়ির পেছনে হাইসু দাঁড়িয়ে আছে। সে বন্দুক বের করে হাইসুকে মারতে থাকে, কিন্তু সেটা আসলে তার হ্যালুসিনেশন ছিল। তার বন্দুকের আওয়াজ পেয়ে ওই পুলিশ অফিসারগুলো নিচে চলে আসে। অন্যদিকে তিয়াংয়ের পানি যখন বাথটাব ছুঁই তখন সেখানে পানির সাথে ইলেকট্রিসিটির বাস্ট হয়, যার ফলে তিয়াং সেখানে মারা যায়। যাই হোক, গল্পটা ফ্ল্যাশব্যাক আসলে দেখি স্কুলের সব ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে গেছে। উজিন সামনে এসে দেখেন হাইসু মরে পড়ে আছে। অন্যদিকে হোয়াংমিন যখন হাইসুকে বাঁচাতে যায়, সে ছাদে গিয়ে দেখতে পায় জংসুকি হাইসুকে ধাক্কা দিয়েছে। আর এখানেই শেষ হয় 10 নং পর্বটি। 11 নম্বর পর্বের শুরুতে আমরা গুনিয়াকে দেখতে পাই। সে দ্য কিং অফ পিক্স নামক ডায়েরিতে সব ঘটনাগুলো পড়ছিল এবং যখন জানতে পারে জংসুকি হাইসুকে মেরেছে, সে এতটা অবাক হয়েছিল যে তার হাত পা কাঁপছিল। হোয়াংমিন আমাদের জানায়, ওই রাতে হাইসু আমার বাড়িতে এসেছিল। আমি তাকে বলেছিলাম জনসম্মুখে আত্মহত্যা করার ব্যাপারটা একটু বিবেচনা করে দেখতে। হাইসু বলে, এই তাহলে বন্ধুর মতো কথা। সে আমাকে একটা বেসবল দেয়, আমি নিতে না চাইলে সে আমাকে জানায় আমি নতুন আরেকটা নিয়েছি। তারপর যাওয়ার সময় বলে, আমি আত্মহত্যা করব না, ওই দিনের ছবিটা আমার জন্য ফটোকপি করে দিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ঠিকই জংসুক হাইসুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যদি বলেন ধাক্কা দিল কেন, তাহলে বলবো স্বার্থপরতা। হাইসু চেয়েছিল সে যদি এই নাটক করে তাহলে ইহান আর পিল কখনো তাদের সাথে লাগতে আসবে না। কিন্তু জংসুক ভেবেছিল ব্যাপারটাকে শক্ত করতে চাইলে হাইসুকে ধাক্কা দেওয়া উচিত। এটা করলে ইহান আর পিলরা বুলি করার ব্যাপারে আরো বেশি সতর্ক হয়ে যাবে। আর সে এটা করেছে সে যেন হাই স্কুলে 2 বছর পর্যন্ত শান্তিতে কাটাতে পারে। বর্তমানে আমরা তিয়াংয়ের লাশের পাশে দেখতে পাই হোয়াংমিন লিখেছে, জংসুক তুইও রেডি হ, তোর অবস্থাও এমন হবে। হোয়াংমিন তারপর তার স্ত্রী মিনার কবরস্থানে যায়। সে আজকে অনেকগুলো ফুল কিনেছে। সে বলে, আমি ইতিমধ্যে 4 জনকে শেষ করেছি, আর মাত্র 1 জন বাকি। তারপর কিছুক্ষণ এদিক ওদিক হেঁটে সে হাইসুর মায়ের কাছে আসে। সে হাইসুর মাকে একটা টাকার ব্যাগ দেয়, তারপর তার ট্যাক্সি করে চলে যায়। বর্তমানে সিওক থানাতে বড় বড় অফিসারদের মাধ্যমে একটা প্রেস কনফারেন্স হচ্ছিল। একজন সাংবাদিক জিজ্ঞেস করে, তিয়াংয়ের সাথে কি হোয়াংমিনের বন্ধুত্ব ছিল? অফিসার জানান, সেটা আমরা তদন্ত করছি। সেই সময় হোয়াংমিন সবার সামনে এসে বলে, আমরা মোট 4 জন বন্ধু ছিলাম। তাকে দেখে সব সাংবাদিক হুমড়ি খেয়ে পড়ে। অফিসার অন্য পুলিশদের জানান, দাঁড়িয়ে আছো কেন, তাকে গ্রেফতার করো। সাংবাদিক তখন প্রশ্ন করে, আপনি 3 জন লোকে কেন মেরেছেন? হোয়াংমিন জানায়, ওরা দিনের পর দিন আমাদের বুলি করত, ওদের দ্বারা অনেক নিপীড়নের শিকার হয়েছে আমরা। একজন বলে, আপনি আজকে আত্মসমর্পণ করতে এসেছেন কেন? হোয়াংমিন জানায়, সবার সামনে সত্যটা আনতে চাই। তারপর সে সবার সামনে নিজের দোষ স্বীকার করে। একজন অফিসার বলেন, তাহলে ওই সত্যটা কি যেটা তুমি সাংবাদিকদের বললে? হোয়াংমিন তখন জানায় সে জংসুকের সাথে কথা বলতে চায়। জংসুক এ ব্যাপারে অনেক ঘাবড়ে গিয়েছিল। সে হোয়াংমিনের সাথে দেখা করে আর লাউড স্পিকার কমিয়ে দিয়ে বলে, কি বলতে চাস বল, বাহিরের কেউ শুনবে না।
তারা কথা বললে বাকি অফিসাররা অনেক অবাক হন, কারণ তারা হোয়াংমিনদের কথা শুনতে পাচ্ছিল না। হোয়াংমিন তারপর জংসুককে বলে, ওই দিন হাইসু তোর কাছে কি বলেছিল সব আমি শুনেছি। সে চাইছিল জাস্ট একটা নাটক সাজাতে, যেন সুরগুলো ভয় পেয়ে আমাদের সাথে লাগতে না আসে। কিন্তু তুই হাইসুর পুরনো বাড়িতে গেলি, আমিও গিয়েছিলাম। গিয়ে দেখি তুই একটা কাগজে লিখেছিস, মা আমি দুঃখিত, আমি আর সহ্য করতে পারছি না। যখন হাইসু চাঁদে উঠেছিল তুই তাকে ফেলে দিলি, তখন আমি সেখানেও ছিলাম, কিন্তু তখন আমি প্রচন্ড অবাক আর ভয় পেয়ে লুকিয়ে গিয়েছিলাম। জংসুক প্রচন্ড রাগ নিয়ে বলে, বাজে কথা বলবি না হারামজাদা। হোয়াংমিন জানা কেন এমনটা করেছিলি। সেখানে তখন গুনি আসে, এসে দ্য কিং অফ পিক্স ডায়েরিটা দেখায়। সে বলে, এটা হোয়াংমিনের 20 বছর আগের লেখা ডায়েরি। এটাতে যথেষ্ট প্রমাণ আছে যে তুমি হাইসুকে মেরেছ, আর সবচেয়ে বড় প্রমাণ তো এই প্রত্যক্ষদর্শী, অর্থাৎ সে হোয়াংমিনকে ইঙ্গিত করেছে। জংসুক জানা 3টা মার্ডার করা এই খুনির কথা বিশ্বাস করো তুমি। গুনিয়া কিছু না বলে তখন চলে যায়। জংসুক বের হলে প্রধান অফিসার বলেন, ভেতরে কি হলো। জংসুক তখন সাজিয়ে মিথ্যা বলে যে হোয়াংমিন তাকে বলেছে আরো একজনকে সে আটক করেছে, আর এই জায়গাটা হচ্ছে উজিসানে। সাথে সাথে অফিসাররা বেরিয়ে যান। সেই সময় আমরা দেখতে পাই হোয়াংমিনের ম্যানেজার কুশিনজুকে। তাকে গোপনে জংসুক মেসেজ দিয়েছে হোয়াংমিনকে উজিস্তানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বাঁচাতে চাইলে চলে এসো। জংসুক এমনটা করেছে যেন হোয়াংমিনদের ট্যাক্সি সার্ভিসের ড্রাইভাররা তাকে বাঁচিয়ে নেয়, আর জংসুকের সেই ভয়ঙ্কর অতীতটা যেন ধামাচাপা পড়ে যায়। গাড়িতে বসে হোয়াংমিন বলে, পরিবেশটা সুন্দর না, মনে হচ্ছে 20 বছর আগের সেই মাঠে আছে। জংসুক বলে, বাজে কথা বলবি না, চুপচাপ থাক। হোয়াংমিন জানায় হাইসু পুলিশ হতে চেয়েছিল, কিন্তু নিয়তি আর তোর কারণে সে এখন অনেক দূরে। হঠাৎ অন্য অফিসাররা খেয়াল করে তাদের সামনে তুফানের মতো একটা ট্যাক্সি আসছে, যার পেছনে লেখা সিউক ট্যাক্সি সার্ভিস। এটা দেখে অফিসারদের মাথায় 3টে ভাঁজ পড়ে। হোয়াংমিনদের ট্যাক্সি ড্রাইভাররা অফিসারদের গাড়ির সাথে ধাক্কা লাগায় এবং সেখানে রাস্তা ব্লক করে দেয়। অন্যদিকে জংসুক যখন একা একা গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন তার পেছনে ট্যাক্সি নিয়েছিল কুশিনজু, এবং তাদের মাঝে প্রচুর ধাক্কাধাক্কি হয়। হোয়াংমিন জানায়, এখনো সময় আছে, তুই তোর দোষ স্বীকার কর, পৃথিবীকে জানা, তারপর আবার সবকিছু শুরু করবি। কিন্তু জংসুক জানায়, তোদের মতো লোকদের গন্ধ আমি ঘৃণা করি। সে তার গাড়িকে পাশের সমুদ্রে ফেলে দেয়। কুশিনজু এসে দেখেন হোয়াংমিন ডুবে যাচ্ছে, এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো তার হাতে তখন হ্যান্ডকাপ লাগানো ছিল। আর এখানে শেষ হয় 11 নম্বর পর্ব। 12 নং পর্বের শুরুতে আমরা দেখি জংসুক অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং মাটিতে এসে অজ্ঞানের মতো হয়ে যায়। কুশিনজু তাড়াতাড়ি জংসুকের প্যান্ট থেকে চাবি নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। তিনি গিয়ে দেখেন হোয়াংমিন নড়াচড়া করছে না। তারপর তিনি চাবি দিয়ে তার হ্যান্ডকাপ খুলেন এবং অনেক কষ্টে মাটিতে নিয়ে আসেন। কুশিনজু হোয়াংমিনের বুকে চাপ দিলে সে কাশি দিয়ে সব পানি ফেলে দেয়। তারপর কুশিনজু তাকে গাড়িতে নিয়ে যান। কুশিনজু জানান, জংসুক আমাদের দিকে তেড়ে আসতে পারে, আমাদের কি করা উচিত। হোয়াংমিন জানায়, ওকে একটা সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে গুনিয়া তখন সিসি ক্যামেরায় জংসুককে ট্র্যাক করে। সে শুধু তার নিজেদের মানুষদের জানায় জংসুকের অবস্থান ট্র্যাক করো, সে হোয়াংমিনকে মারতে পারে। কুশিনজু আর হোয়াংমিন তখন একটা নিরিবিলি জায়গায় আসে। হোয়াংমিন বলে, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, বাকি জীবন আপনার ভাতিজে হায়ুনের পাশে থেকে কাটিয়ে দিন, আপনার জন্য শুভকামনা রইল। কুশিনজু হোয়াংমিনের সাথে কদম বুসি করেন, তারপর গাড়ি নিয়ে চলে যান। এই মুহূর্তে স্কুলের সেই সিনিয়র জাংবিনকে দেখানো হয়। সে ইউটিউব চ্যানেলে হোয়াংমিনের কেস নিয়ে ভিডিও দেখছিল। সেখানে অসংখ্য ইউজাররা কমেন্ট করেছে, হোয়াংমিন যা করেছে ঠিকই করেছে, সে বর্তমান সময়ে আমাদের হিরো। হোয়াংমিন তারপর জাংবিনকে কল দেয়। সে জানায়, 1 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে হেল্প করতে চাও, এখন তোমার হেল্প লাগবে আমার। জাংবিন তারপর একটা ওয়েবসাইট খোলে, যার নাম দেয় ডিজিটাল কারাগার। সেখানে সব অপরাধীদের ছবি সহ নাম পরিচয় প্রকাশ করে এবং তার ওয়েবসাইটে সব জায়গায় ছড়িয়ে পড়ে। যার সাইড ইফেক্ট হিসেবে আমরা দেখি পূর্বের ঘটনার মতো এক বুলিকারী বর্তমানে একটা অফিসে কাজ করত। তাকে দেখে সবাই অবাক হয় আর ফিসফিস করে বলে উনি ছোটবেলায় ছাত্রদের নির্যাতন করত এবং তাকে অফিস থেকেও বের করে দেওয়া হয়। অন্যদিকে আরও একজন লোক যে তার সন্তানকে স্কুলে দিতে এসেছিল, সেখানে সবাই তার থেকে দূরত্ব বজায় রেখে চলে। তার সন্তান তাকে বলে, আচ্ছা বাবা, তুমি কি ছোটবেলায় ছাত্রদের মারধর করতে? আর ঠিক সেই সময় উজিন তার বারে বসে মদ্যপানে ব্যস্ত ছিলেন। তাকে তার সহকারী ডিজিটাল কারাগারের কথা বললে প্রথমে তিনি হেয়ালিভাবে নিলেও দেখেন সেই ওয়েবসাইটে তারও ছবি আছে। তিনি যখন গাড়ি করে বাসায় ফিরছিলেন তখন বলেন, কোন সাইকোপ্যাটা যে এসব করছে তাকে কাছে পেলে প্রচুর ধুলাই করতাম। পেছন থেকে হোয়াংমিন উজিনের গলায় চাকু ধরে রাখে আর বলে, 20 বছর আগের ঘটনা আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। সে তারপর ইঞ্জেকশন পুশ করে উজিনকে অজ্ঞান করে দেয় এবং তাদের পুরনো দিনের স্কুলে হুইল চেয়ারে করে উজিনকে নিয়ে আসে। প্রথমে হোয়াংমিন উজিনের হাত ভেঙে ফেলে। তার জ্ঞান ফিরলে সে হোয়াংমিনের কাছে প্রাণ ভিক্ষা চায়। হোয়াংমিন বলে, যে যেমন কর্ম করে তার সাজা তেমনই হওয়া উচিত, চিন্তা করবেন না, আপনাকে আমি কিছু করব না, আপনাকে শুধু এখানে রেখে যাব, শয়তান এসে অন্য শয়তানকে শিক্ষা দিবে। হোয়াংমিন তারপর উজিনের মোবাইল থেকে তার মোবাইলে কল করে এবং কলের মধ্যে লাউড স্পিকার অন রেখে উজিনের মোবাইলটা মাঠের মধ্যে ফেলে দেয় এবং সাথে কিছু কাগজপত্র। সে এমনটা কেন করেছে সেটা আমরা একটু পর জানবো।
ওয়াংমিন তারপর তার ক্লাসরুমে আসে আর ইমেলের মাধ্যমে সব বুলিকারীদের বলে রাখে, তোমরা সবাই এই মুহূর্তে সিওক মিডল স্কুলে চলে আসো, সেখানে তোমাদের নির্দোষের প্রমাণপত্র আছে। কিন্তু সব বুলিকারীরা যখন মাঠে আসে তারা দেখতে পায় সেখানে কিছু কাগজপত্র আছে, কিন্তু সবগুলোই বেহুদা, ডায়েরি, নোটবুক ইত্যাদি। সেখানে মাঠের মধ্যে উজিনের ফোন কলে উজিন বলেই যাচ্ছিলেন আমাকে বাঁচাও, কিন্তু বুলিকারীরা প্রমাণ খোঁজায় ব্যস্ত ছিল। মোবাইলের মধ্যে উজিনের কণ্ঠ তারা শুনতেই পারছিল না। স্কুলের ছাদে তখন জংসুক আর ওয়াংমিনদের মাঝে অনেক মারামারি হচ্ছিল। জংসুক একসময় জানায়, তুই জানিস কেন আমি এমনটা করেছি? ওই দিন যদি আমি হাইসুকে ধাক্কা না দিয়ে ফেলে দিতাম তাহলে স্কুলে পুরো জীবন আমাকে আর তোকে ইহানদের হাতে মার খেয়ে থাকতে হতো। তুই আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর, সাইকোপ্যাথ কোথাকার। যাই হোক, সেখানে খবর পেয়ে গুনিয়ারাও চলে আসছিল। সে এসে হোয়াংমিনের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নেয়, সাথে জংসুকেরও। হোয়াংমিন বলে, হাইসু সবসময় আমাদের কথা ভাবতো। সর্বপ্রথম আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল যেন শোরগুলো স্বপ্নে আসে ভ্যাম্পায়ারের মতো গিলে খেতে পারে এবং তাদের জীবন একটা দুঃস্বপ্নের মধ্যে ফেলে দিতে। কিন্তু হাইসু যেটা করতে পারেনি সেটা আমরা করব। নিচে যে শোরগুলোকে দেখতে পাচ্ছিস ওরা সারা জীবন অভিশাপের মাঝে বেঁচে থাকবে। চল, হাইসু যেটা করতে পারেনি সেটা আমরা করি। সে জংসুকে সাথে নিয়ে সেখান থেকে লাফ দেয়, কিন্তু জংসুক দেয়ালকে শক্ত করে ধরে রেখেছিল। ওয়াংমিন হাসি মুখে জানায়, চল হাইসুকে দেখতে যাই, না হলে সারা জীবন শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো না। চল হাইসুর কাছে গিয়ে ক্ষমা চাই। জংসুক তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। সে হোয়াংমিনের সাথে মিলে সেখান থেকে লাফ দেয়। গুনিয়া এসে দেখতে পায় জংসুক আর হোয়াংমিন মাটিতে রক্তাক্ত হয়ে শুয়ে আছে, যেন তাদের পাশে আগের দিনের সেই হাইসু শুয়ে আছে। এগুলো দেখে বুলিরা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়, আর গুনিয়া সেখানে বসে বসে কাঁদতে থাকে। তারপর সে হাইসুর মায়ের সাথে দেখা করে, তার ছবি ফিরিয়ে দেয়। হাইসুর মা জিজ্ঞেস করেন, আমার ছেলের খুনিকে পেয়েছো? গুনিয়া জানায়, পেয়েছি। তার এক সহপাঠী ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সে দ্য কিং অফ পিগস ডায়েরি দিয়ে বলে, এখানে সবকিছু লেখা আছে। গুনিয়া বেরিয়ে আসলে দেখতে পায় হাইসুর মা প্রচুর কাঁদছিল। পূর্বের এক ঘটনা আমরা দেখতে পাই, উজিন তাদের ক্লাসের ছাত্রদের একটা পিকনিকে নিয়ে আসেন। সেখানে হাইসু একটা জায়গায় একা একা বসেছিল। হোয়াংমিন জংসুকে বলে, চল তাকেও সাথে নিয়ে আমরা গুপ্তধন খেলা খেলি। কিন্তু হাইসু জানায়, না লাগবে না, তোমরা একা একা খেলো। একসময় হোয়াংমিনের জোড়াজুড়িতে সে আসে, কিন্তু জংসুকেতে একটু বিরক্ত ছিল। একসময় হাইসু দেখতে পায় সে কিছু একটা পেয়েছে, সেটা ছিল আসলে একটা কাগজ। তারা ভেবেছিল হয়তো এখানে গুপ্তধন কোথায় আছে এগুলো লেখা থাকবে, কিন্তু সেখানে লেখা ছিল, তোমার বন্ধুকে তুমি মারো। হোয়াংমিন হাইসুকে মারলে জংসুক ও হাইসুর কপালে জুড়ে একটা চিমটি বসিয়ে দেয়। আঘাত লাগলেও হাইসু মজা হিসেবে ব্যাপারটা মানিয়ে নেয়। তারপর তাদের শিক্ষক উজিন জানান, এখন আমরা একটা গ্রুপ ছবি তুলবো, সবাই নিজেদের পোজ ঠিক করো। দেখা যায় ছবিতেও জংসুক হাইসুর কপালে চিমটি দিচ্ছিল এবং সেটাই ফটো হিসাবে এসেছিল। হয়তো তবুও হাইসু ব্যাপারটা মানিয়ে নেয়। আর এখানে শেষ হয় 12 পর্বের এই ড্রামাটি। গল্পটাতে বিশেষভাবে বন্ধুত্বের প্রতি ফোকাস দেওয়া হয়েছে। আমার কোনো বন্ধু নেই, নয়তো আপনাদের মোটিভেশন দিতাম, কিন্তু আমাদের জীবনে যেমন ভালো বন্ধু আছে তেমন খারাপ বন্ধু বা স্বার্থপর বন্ধুও আছে। আমি এই ভিডিওটি প্রায় প্রচুর সময় নিয়ে বানিয়েছি। স্ক্রিপ্টে প্রায় 9900 শব্দের মতো হয়েছে, তাই দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।